নির্বাচিত হয়েছেন তারেক রহমান আর দেশ চালাচ্ছেন ট্রাম্প, এটা ঠিক না। ইউনূসকে ক্ষমতা এনেছিলেন তা অনুসারী কিন্তু এই বুড়ো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাসের কারণে আজকে বাংলাদেশ এই জায়গাতে। এরা ছিনিমিনি খেলাটা খুব মানে শেখ হাসিনার মুখে শুনতাম যে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। হ্যাঁ, খুকি পালিয়ে যায়, খোকা ভুল করে, খোকা কে আসলে? ডক্টর মোহাম্মদ ইউনূস বুড়া খোকা? ফ্রান্সে ঘুরে খোকা। আচ্ছা, তারপরে এখন তারেক রহমান একদমই সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন, মানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা। 111-এর সময় যারা অন্যায় করেছিল তারা আওয়ামী লীগের কাছ থেকে এক্সিট পেয়েছেন। সেটা কি এখন ফলো আপনি হচ্ছে? যেটাই খুঁজেন আপনি দেখবেন আওয়ামী লীগের ডিকশনারিতে আওয়ামী লীগ এটা করে রেখেছে। এই জন্য আওয়ামী লীগের শত্রুদের জন্য রাজনীতি করা খুব সোজা। খলিল সাহেব যখন ইউনূস সাহেবের এখানে ছিলেন তখন উনি স্বচ্ছ সলিল ছিলেন, আর খলিল সাহেব যখন এইখানে চলে এসেছেন তখন উনি জালিল হয়ে গেলেন। আর আপনার সাথে শুরুতেই আলোচনাটা শুরু করতে চাই সংসদে যেটি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে, ইসলামী ব্যাংক ইস্যুতে খুব আলোচনা চলছে সংসদে, বেশ উত্তাপ ছড়াচ্ছে। যেটি বলছিলাম যে মানে কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখলাম, এমনকি যখন ঘটনা ঘটে তার পরপর তখনও মানে আওয়ামী লীগ আমলেও আমরা ডেইলি স্টারে একটুখানি খবর দেখেছিলাম এস আলমের ব্যাংক দখল সম্পর্কে। কিছুদিন আগে এসে দেখলাম ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে কীভাবে সরাসরি আসলে ব্যাংকটি দখল করা হয়েছে। এখন সংসদে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 5ই আগস্টের পরে আজান দিয়ে তকবিরে লিল্লা দিয়ে দখলের অভিযোগ, এবং সেটি করছেন জামাতে ইসলামের বিরুদ্ধে। জামায়াতে ইসলাম আবার মানে বিরোধী দল, সংসদের বিরোধী দল, তারা আবার অভিযোগ করছেন যে ব্যাংকের চেয়ারম্যান এমডির যে নিয়োগ হচ্ছে, চেয়ারম্যানের নিয়োগ খুরশিদ আলমকে নিয়োগ করা হচ্ছে, তিনি পরীক্ষিত দুর্নীতিবাজ, তিনি অসৎ ব্যক্তি। আসলে এত ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি বা টানাটানি, এটিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করছেন? ইসলামী ব্যাংক যখন তার পূর্ণ সক্ষমতা ছিল তখন এটি ছিল সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এবং এই ব্যাংকের বিশেষত্ব ছিল যে এরা বাংলাদেশের যে মূল আমদানি পণ্য অর্থাৎ খাদ্যপণ্য, চাল, গম, তেল, জ্বালানি, এইসবের এলসি ইসলামী ব্যাংক অনেক বেশি খুলতো। এবং শুধু তাই না, একদল মানুষ আছেন বাংলাদেশে যারা মনে করেন যে ব্যাংকিং এ সুদের বিষয়টি খুব খারাপ, হারাম, যেটা ইসলামে ওইভাবেই রয়েছে। তারা মনে করেন যে ইসলামী ব্যাংকে টাকা রাখলে এটা সুদ না, এটা লাভ। যদিও এই নিয়ে প্রচুর দ্বিমত আছে। তারা প্রচুর পরিমাণে রিটেল ব্যাংকিং যেটাকে বলে, অর্থাৎ সাধারণ গ্রাহকদের যে অ্যাকাউন্ট, এটা প্রচুর পরিমাণে ইসলামী ব্যাংকে ছিল। ইসলামী ব্যাংকের আরেকটা সুবিধা ছিল, যেহেতু এখানে বিদেশি বিনিয়োগ ছিল, আপনি নিশ্চয়ই জানেন বাহরাইনের বিনিয়োগ ছিল, সৌদি আরবের বিনিয়োগ ছিল, এমনকি জেপি মর্গান চেজের বিনিয়োগ ছিল, ইহুদিদের কোম্পানির বিনিয়োগ ছিল। হ্যাঁ, তো ইসলামী ব্যাংক এই কারণে বেশ আস্থার কারণ ছিল পৃথিবীর বিভিন্ন জায়গাতে। ফলে রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রচুর আসতো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। এইটার উপর অনেক লোভ ছিল একদল মানুষের, কারণ এখানে প্রচুর টাকা, এবং এই ইসলামী ব্যাংককে দখল করার ব্যাপারটা শেখ হাসিনার শাসনে ঘটেছিল, যেটা সত্য। এবং শুধু তাই নয়, ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদেরকে জোরপূর্বক শেয়ার হস্তান্তরে বাধ্য করা এবং নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড সরকারের তরফ থেকে এবং সরকারি মদতপুষ্ট লোকদেরকে দিয়ে এটা করার কারণে বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংক থেকে চলে যায়। এবং এটা 13-14 সাল থেকে যাওয়া শুরু হয় এবং তারপর এটা চলে যেতে থাকে, এবং এক পর্যায়ে ইসলামী ব্যাংকটা চলে যায় সেই লুটেরা গং বা লুটেরা গ্যাং এর হাতে, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন এস আলম এবং এস আলমের লোকজন। এবং তারা ইসলামী ব্যাংকটা নিয়ে ফেলে। এবং শুধু তাই না, তারা তাদের নিজেদের কিছু ব্যাংক ছিল যেগুলি ইসলামী ব্যাংকিং ছিল না, সেগুলিকে তারা ইসলামী ব্যাংকে রূপান্তরিত করে। যেমন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকটা ইসলামী ব্যাংক ছিল না, এটাকে তারা ইসলামী ব্যাংক বানিয়ে দেয়। এবং এরকম আরো একাধিক ব্যাংকে তারা ইসলামী ব্যাংকিং এ নিয়ে আসছে। এটা একটা কারণ ছিল, ইসলামী ব্যাংক লুট করা সোজা। কেন সোজা? কারণ ইসলামী ব্যাংকিং এর যে রুল, সেই রুলটা একটু শিথিল ছিল বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। এই ব্যাংকের যে সিআরআর, এসএলআর রাখতে হয়, যেগুলো হচ্ছে বাধ্যতামূলক জামানত। একটা ব্যাংক যদি আপনি খোলেন, একটা বাধ্যতামূলক জামানত বাংলাদেশ ব্যাংকের কাছে রাখতে হয়। এবং আপনি যদি ঋণ দেন, প্রতিটা ঋণের এগেনস্টে একটা সঞ্চিতি তৈরি করতে, একটা প্রভিশন। অর্থাৎ আপনি 1 কোটি টাকা ঋণ দিলে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ব্যাংকে জমা রাখতে হবে। এটা এক ধরনের সিকিউরিটি, আমানতদারদের সিকিউরিটি। তো ইসলামী ব্যাংকের বেলায় এটা কম ছিল। সাধারণ ব্যাংকের বেলায়, যেটাকে মনে করেন 18% বা তার চেয়ে বেশি, ইসলামী ব্যাংকের বেলায় এটা অনেক কম, মানে 10%-এর আশেপাশে। তাহলে ইসলামী ব্যাংকের মালিক হলে আপনি আরো বেশি টাকা পাবেন লুট করার জন্য, কারণ বাংলাদেশ ব্যাংকে কম টাকা জমা দিতে হচ্ছে। এইটা করে তারা লুটপাট করেছে ইসলামী ব্যাংকে, করে এমন একটা অবস্থা করেছে যে শেখ হাসিনার সময়ে কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক,
ইসলামের আরো কয়েকটা ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক, আহ সম্ভবত একটা গ্লোবাল ব্যাংক আছে, এনআরবি গ্লোবাল টাইপের কিছু একটা নাম আছে, এটা আমি সবগুলোর নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। তবে এই ব্যাংকগুলি সব অসুস্থ হয়ে যায়, এবং এর মধ্যে ইউনিয়ন ব্যাংকটা ছিল এরশাদের নামে লাইসেন্স, সেটাও এইভাবে তারা এরশাদের কাছ থেকে নিয়ে নিজেরা দখল করে। এবং এটা একেবারে উপর থেকে নির্দেশে এটা হয়েছিল। এরশাদ এটা বেচে দেয়, জিয়াউদ্দিন বাবলু ছিলেন এটার মধ্যস্থতাকারী। তো এইসব করে তারা এই ব্যাংকগুলিকে নেয়, লুটপাট করতে শুরু করে। কিন্তু ইসলামী ব্যাংকের আরেকটা ইউনিক জায়গা ছিল, দেশে অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলি আছে এদের যখন কল মানি দরকার হতো, এরা সাধারণত ইসলামী ব্যাংকের কাছ থেকে কল মানি নিত, কারণ ইসলামী ব্যাংকে প্রচুর ডিপোজিট। ফলে কল মানির মার্কেটটা ইসলামী ব্যাংক কন্ট্রোল করতো, কারণ এতে করে তারা মনে করতো যে তারা যেহেতু সুদবিহীন ব্যবসা করে, তাহলে সুদবিহীন ব্যাংক ইসলামী ব্যাংক, ওর কাছ থেকে কল মানি নিলে পরে এটা সুদ হয় না। এগুলো আসলে এক ধরনের হুম। মানে কি বলবো, যুক্তির মার্কেট, পার্সেন্টেজেই দেয় কিন্তু বলে লাভ। তো যাই হোক, সেগুলো নিয়ে অনেক তর্ক পরে হতে পারে। ফলে ইসলামী ব্যাংকটা খুব লোভের জায়গা ছিল, এবং এটা দখলদারি হয়। এই দখলদারির মধ্যে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অতি উচ্চ শিক্ষিত লোকেরা সেখানে যোগ দিয়েছিলেন। দুটো লোকের কথা তো আমি বলতে পারি, একজনের নাম আনোয়ারুল পারভেজ, আরেকজনের নাম হচ্ছে সম্ভবত আরাস্তু খান। এরা অতি শিক্ষিত লোক, অথচ এরা ইসলামের হয়ে লুটপাটের জন্য ওখানে ঢুকেছিলেন দখলদারি ব্যাংকে। এক পর্যায়ে ইসলামের সঙ্গে মানে লুটপাটে বনিবনা না হওয়াতে আবার এরা ছেড়েও দিয়েছিলেন। তো এরকম শিক্ষিত লোকেরা ওই লুটপাটের সাম্রাজ্যকে সাহায্য করেছিলেন। হুম। ফলে ইসলামী ব্যাংক আসলে কিন্তু একটা ডক্টর প্রেমের আব্দুল হোসেন, এই যে কারখানা, একটা লুটের কারখানা। লুটের কারখানা বানাতে যারা সাহায্য করছিল আপনি বলছিলেন, সেখানে বিরোধী দল এখন অভিযোগ করছেন যে তৎকালীন ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের খুরশিদ আলম, তিনি এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে, ফলে তাকে অসৎ দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে নিয়োগের কথা বলছেন। মানে এটি কি একটা যথাযথ কাজ হয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ব্যাংক, বিশেষ করে আতিউর রহমান স্যার চলে যাওয়ার পরে, এটা এক মানে সম্পূর্ণভাবে একটা আহ চোরের সাক্ষী, বলে না যে চোরের সাক্ষী বাটপার, তো চোরের সাক্ষী বাটপারে পরিণত হয়েছিল। এবং এরা মানে এই অনিয়মতান্ত্রিক ভাবে ঋণ দিয়ে সাধারণ জনগণের আমানতের টাকা লুট করে চুরি করে সরিয়ে ফেলার জন্য একদল লোককে সাহায্য করেছিল। এসালাম সেখানে সবচেয়ে বৃহৎ ব্যক্তি ছিলেন, মানে সবচেয়ে বেশি এই অনিয়মের সাথে জড়িত, এবং তার গ্যাং পিকে হালদার এবং আরো একাধিক এরকম ব্যবসা প্রতিষ্ঠান গ্রুপ, এবং একই সাথে আরেকজন লোক সালমান, এরা এই লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন। এসালাম করেছে মূলত প্রাইভেট ব্যাংক লুটপাট, আর সালমান করতেন সরকারি ব্যাংক লুটপাট। তো এই লুটপাটের সঙ্গে তারা জড়িত ছিলেন, হলমার্ক দিয়ে লুটপাটের বৃহৎ কাহিনীটা শুরু কিন্তু হয়েছিল। সেই চোরের যেটা সাক্ষী থামেনি। বাটপারকে এখন কেন মানে চেয়ারম্যান করা হলো? যদি সেটা সেটা এখন বাংলাদেশ ব্যাংকে যিনি চাকরি করেন না কেন, ওই সময়ে আসলে তাদের সকলকে চোরের সাক্ষী বলতে হবে। ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন যে এই লোক তালুকদার, তার আগে যিনি ছিলেন, তার আগে যিনি ছিলেন, এরা সকলেই তো এই চুরি চামারিতে সাহায্য করেছেন। এবং গভর্নর থেকে শুরু করে একদম নিচের দিক পর্যন্ত যারা এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিকে তদারক করেন, তারাই তো এই লুটপাট তাহলে আপনিও দেখেছেন কি চোখের বিরোধী সামনে। দলের মতো একটা সরকারের লোক এই ছিলেন নিয়োগের সুর, সমালোচনা করেন? সুর নামে একটা লোক ছিলেন, এস কে এস কে সুর। সুর। ওই লোকের বক্তৃতা শুনলে আপনার মনে হবে উনি একেবারে একটা মানে ভাজা মাছ উল্টানো তো দূরের কথা, মাছ ভাজতেই জানে না। কিন্তু এই লোক মাছের কাঁটা সহ চিবিয়ে খেয়ে ফেলার মতো ধুরন্ধর এবং দুর্নীতিগ্রস্ত। এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এনবিএফআই গুলি লুট হয়েছে, যার মধ্যে এই ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস ফিন্যান্স এরা আছে। এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে লুট হয়েছে। তিনি যে ঘুষ খেয়েছেন এই সাক্ষী দিয়েছে একটি ছেলে, ওখানে চাকরি করতো ইন্টারন্যাশনাল লিজিং এ। কিন্তু এসকে সুরের কিছু হয়নি সেভাবে। হুম। মানে এখনো যদি তাদেরকে নিয়োগ দেওয়া হয়, মানে যেটি বিরোধী দল যার সমালোচনা করছে, চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করার সমালোচনা করছে খুরশিদ আলমকে, আপনি কি তার সমালোচনা করবেন? মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা আমি তার রাজনৈতিক সমালোচনা একটা করবো মানে রাজনৈতিক কি, নিয়োগ, আমি সেটির একটা সকল একটা ফ্ল্যাট যে কোনো সমালোচনা আছে। অনিয়ম, যে জি। কোনো অনিয়মের সমালোচনা আমরা করব। এই জন্য করব যে অনিয়ম, নতুন অনিয়ম পুরনো অনিয়মকে আরো প্রতিষ্ঠিত করে। এখন ওই সময়ে যারা বাংলাদেশ ব্যাংক পরিচালনা করেছেন তাদের কাউকে আমি মনে করি, আমার মতো আর অনেকে মনে করেন, যে আর আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট করা উচিত না। এই জন্য উচিত না যে তারাই তো এই ব্যাংকিং খাতটাকে এইভাবে নষ্ট হতে দিয়েছেন। যারা বৃহৎ তদারককারী প্রতিষ্ঠান, রাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে বসে থেকে এই লুটপাটগুলি হতে দিয়েছেন, তাকে যদি আরেকটি লুটপাটের জায়গাতে নিয়োগ করা হয়ে থাকে, তাহলে নিয়োগ যারা করেছেন তারা সেটার উত্তর দিবেন। আমি মনে করি যে এই ধরনের নিয়োগগুলি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। এরকম আরো বহু নিয়োগ আছে অন্তর্বর্তী সরকারের সময়, যেগুলিকে এই সরকার সামনের দিকে নিয়ে যাচ্ছে।
আমি মনে করি এই জিনিসগুলি ভবিষ্যতে এই সরকারের বিভিন্ন ভূমিকাকে, ভালো ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করবে। এবং শুধু তাই না, একটা সময় যদি এরকম নিয়োগ আরো চলতে থাকে বা এই নিয়োগগুলি থেকে যায়, তাহলে উদরপিণ্ডি বুধের ঘাড়ে চাপবে জি। এবং বহু তাহলে কি আপনি মনে করছেন ইসলামী ব্যাংক ইস্যুর সমাধান সামনে আমরা দেখতে পাচ্ছি না? মানে যদি আবারও ধারাবাহিকতা দেখি, না, এস এই আলম প্রশ্নটা আওয়ামী লীগ আপনি, আমলে চোরে চোরে চোর চুরি হলো, তারপরে বাটপাড়ির হাতে গেল, মাঝখানেও দখলের অভিযোগ না, জামাত ইসলামের আওয়ামী লীগ বিরুদ্ধে। আমলে চোরের পরে বাটপারের হাতে না যায় না, নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলে একই চোর, সাথে চোর, এখন চোরের সাক্ষী আওয়ামী লীগ বাটপার। একই সাথে চোর। হুম। না, আওয়ামী লীগ একই সাথে চোর, চোরের সাক্ষী বাটপার, বাটপারের মাসতুতু ভাই, শীতকাটা চোর, ডাকাত এবং জঘন্য ধরনের যত চুরি সংক্রান্ত বিষয় আছে সব একা আওয়ামী লীগ। হুম। আওয়ামী লীগ যদি 99% হয়ে থাকে, তাহলে বাংলাদেশের বাকিরা মিলে 1%। মানে ওই সময়কার চুরির আপনি দায় আওয়ামী যাদেরকে লীগ এড়াতে পারবে না। আপনি যাদেরকে চোরের চুরির সাক্ষী, দায় আওয়ামী লীগ এড়াতে পারবে না। সেই এই দায় তাদের যে থাকবে। ব্যাংক চুরি হয়েছে, হুম। ব্যাংক যে চুরি হয়েছে, এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দায়। হামের দায় যেমন ইনুসের, হুম। ব্যাংকের দায় আওয়ামী লীগের। একদম স্পষ্ট। কিন্তু আপনি যে বলছিলেন যে সেই সময় যারা বাংলাদেশ ব্যাংকে ছিল সবাই চোরের সাক্ষী বাটপার, এখন সেই চোরের সাক্ষী বাটপারকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, আমি ওই অর্থে বলছিলাম। মানে তাহলে এর সমাধান কি সামনে আপনি দেখতে পান? মনে হচ্ছে যে আমি সামনে। আপনাকে বিষয়টা একটু বুঝিয়ে বলি। দেখেন, যখন আপনি অন্যায় ভাবে হোক ন্যায় ভাবে হোক এমন টাকার অধিকারী হতে পারবেন যে টাকা সাধারণভাবে কোনো মানুষের পক্ষে বাংলাদেশের মতো দেশে আয় করা সম্ভব না। এটা আমেরিকাতে হয় বিল গেটস হওয়া যায়, বাংলাদেশে বিল গেটস হওয়া সোজা কথা না। কারণ বাংলাদেশের সেই বাজার নাই, বাংলাদেশের সেই পণ্য নাই, বাংলাদেশের সেই শক্তি নাই, বাংলাদেশের যে টাকা, সেই টাকার সেই মূল্য নেই। তাহলে আপনি বাংলাদেশে বসে বিল গেটস হতে পারবেন না। এটা হতে গেলে আপনাকে বিদেশে যেতে হবে। এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, কারণ বাংলাদেশের অর্থনীতি এরকম একক শক্তিশালী বা একাধিক এরকম শক্তিশালী অলিগার্ক বলেন বা মনোপলি ব্যবসায়ী বলেন অথবা এরকম জেফ বেজোস কিংবা ইলন মাস্ক, এটা বাংলাদেশের অর্থনীতি এই বাংলাদেশের অর্থনীতিতে এস এরকম আলম হওয়া লোকের জন্য সম্ভব। তৈরি না। হ্যাঁ, তাই তো আপনি বুঝতে পেরেছেন। হুম। ফলে বাংলাদেশের মতো দেশে বা এরকম দরিদ্র দেশে যখন এই ধরনের হাজার হাজার কোটি টাকার মালিক হতে গেলে আপনাকে লুট করতে হবে। এবং সেই হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছেন তারা লুট করেছেন। আর টাকাগুলি যারা লুপাত্রে দিয়েছেন সেই তদারককারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, তারা তো দায় এড়াতে পারবে না। এবং ঘটনাটা ঘটেছে, এই নিয়োগগুলি যে শুধুমাত্র ব্যাংকে হয়েছে বা এই সরকার ব্যাংককে সামনের দিকে নিয়ে যাচ্ছেন ব্যাপারটা তা না। বিভিন্ন জায়গাতে অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত কিছু লোক আছে, তাদেরকেও আসলে স্ক্রুটিনি করা দরকার ছিল। কিন্তু যে কোনো কারণে হোক সরকার হয়তো কিছু কিছু জায়গাতে মনে করেছেন যে এরা উপযুক্ত লোক, তাদের উপর আস্থা রেখেছেন। কিন্তু এই আস্থা রাখার বিষয়টাকে আমার মনে হয় যে সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। হুম। কেননা আবার এরকম অভিযোগ উঠছে যে এস যারা আলমকে আবার একবারে সুবিধা অন্যায় দিতেই, নীতি দিয়েছেন, এস আলমকে আবার সুবিধা দিতেই এরকম প্রক্রিয়া। আপনার কি এরকম মনে হয়? ও যে কথাটা ছিলাম আমার মনে পড়েছে, আচ্ছা। সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতি যেটা আমি বলছিলাম একটু আগে, যে এরকম বিশাল পুঁজিকে আসলে একটা জায়গাতে অ্যাকুমুলেটেড হওয়া বা বিশাল পুঁজি একটা জায়গাতে জড়ো হওয়া, এরকম অর্থনীতি বাংলাদেশের না। যেমন ধরেন আমাদের বাজেট হচ্ছে 9 লক্ষ কোটি টাকা, এর চাইতে ইলন মাস্ক বড় লোক, এর চাইতে বিল গেটস একাই বড় লোক, এর চেয়ে জেফ বেজোস বেশি বড় লোক। এরকম বাংলাদেশের টোটাল অর্থনীতির চেয়ে ধনী ব্যক্তি বা পৃথিবীতে আছে। এখন এই যে ব্যাংক লুট করে যারা টাকার মালিক হয়েছেন, এরা যেটা করতে পারেন সেটা হচ্ছে হিউজ টাকা আপনার সাউন্ড পাওয়া যাচ্ছে। স্বাভাবিক হ্যাঁ। ঘটনা না। জি। এবং এই কারণেই এদেরকে ঠেকিয়ে রাখা খুবই কঠিন। আপনি একজন বিক্রি হলো না, বাকি 5 জন বিক্রি হয়ে যাবে। দরিদ্রের দেশে মানুষ কেনা বেচা সবচেয়ে সোজা। ফলে বিভিন্ন ক্ষমতাবান লোকদেরকে কেনা যায়, অথবা কাউকে কাউকে টাকার বিনিময়ে শুধু আপনার স্বার্থ রক্ষা করবে এই জন্য বিভিন্ন পজিশনে বসিয়ে দেওয়া যায়। এমনকি আপনি জানবেনও না যে এই লোকটা যে এই পরিমাণ টাকা খরচ করছে বা প্রভাব বিস্তার করছে, এই টাকা বা এই ক্ষমতার উৎস কি। তাহলে এরা নানান ধরনের ব্যক্তিদেরকে ফিরে আসার জন্য বিভিন্ন জায়গাতে প্রথমে বসাতে শুরু করে, এবং সেটা যখন বসানো শেষ হয় তখন তারা ফিরে আসে। যেমন একাধিক পালিয়ে যাওয়া ব্যবসায়ী বাংলাদেশে ফিরে এসে তাদের ব্যবসা শুরু করেছে। এবং সেইখানে আমি একজনকে চিনি, যিনি আমার সামনে একটা ব্যাংক থেকে আঙ্গুঠা বলে না, যে আঙ্গুলের ছাপ, এখন তো সবাই উর্দুতে কথা বলে, হ্যাঁ, এই জন্য আমি এক ধরনের বিদ্রুপ করার জন্য বললাম যে 2 হাতে এই স্ট্যাম্প প্যাডের বেগুনি কালি লাগিয়ে এইভাবে এইভাবে ছাপ দিচ্ছিলেন। এবং উনি আমাকেই বললেন যে নিলাম 175 কোটি টাকা। আমি গিয়েছিলাম তার কাছে একটা
চ্যারিটেবল প্রতিষ্ঠানের জন্য সামান্য কিছু সাহায্য চাইতো, যে আপনি হয়তো অনেক দান খয়রাত করেন, আমাদেরকে কিছু একটা খুব চ্যারিটেবল প্রতিষ্ঠান গরিব ছাত্রছাত্রীদেরকে পড়ায়। আমি আর বলার সাহসই করলাম না, আমি ওখান থেকে বেরোয় গেলাম। কারণ আমি যেভাবে দেখলাম যে উনি দুই হাতে কালি লাগিয়ে এভাবে ছাপ দিচ্ছেন আর বলছেন যে 175 কোটি টাকা নিচ্ছি, আমি আজকে শুনলাম তিনি ফিরে এসেছেন। কে তিনি? অতএব যেই হোক, আমি নাম না বলি, কিন্তু ওর দরকার কি? মানে আপনি নাম তো বললে বুঝতে তার পারেন, দুই তার হাতে কথা, আঙ্গুল, হ্যাঁ তার দুই কথা। দুই আঙ্গুলে দুই আঙ্গুলে কালি লাগালে এরা 175 কোটি টাকা নিতে পারে, আর আমাদের মতো দরিদ্র লোকদের টাকা এসালাম চুরি করে নিয়ে যায়। অন্তর্বর্তী সরকার সেটা ফেরত দিবে বলে, কিন্তু তারপরে দেয় না, এবং এই সরকারও সেটা নিয়ে টালবাহানা এই করছে। নাম বললে অতএব চাকরি আমরা, থাকবে না, এই আপনি এই তো বুঝতেই এই জন্য পারছেন। যে কেউই আসলে নামগুলো বলেন না, যে সবাই এত না, নাম পাওয়ারফুল। আর এখন আপনি কিভাবে বলবেন? আপনি নাম কিভাবে বলবেন? আপনি তো বুঝতেই পারছেন এরা সব বিচারের ঊর্ধ্বে নিশ্চয়ই, চলে জি জি গেছে। জি হ্যাঁ। জি। সেটা, সেটাই অনেকটা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা নাম বলি বা না বলি, এদেরকে পালাতে হবে, আবার আরেকবার পালাতে হবে। যারা এগুলা করেছে আবার ফিরে এসেছে ঠিক কথা, কিন্তু আবার পালাবে। এরা চুরি করবে পালাবে, চুরি করবে পালাবে, ফিরে আসবে। বাংলাদেশটা আপনি জানেন তো নিশ্চয়ই, আমাদের এখানে যখন যে বাড়িতে চুরি হয়, চোর আরো আসে, আরো আসে, বারবার আসে, কারণ চোর বুঝতে পারে যে এই বাড়িতে চুরি করা যায়। ওরকম বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে। জি। কিন্তু মানে চুরি হলে নাকি মানে আমাদের নাকি সচেতনতা বাড়ে, এরকমটাও তো একটা প্রবাদ আছে না? যে চুরি হওয়ার পরে সচেতনতা বাড়ে, মানে চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি, মনে হচ্ছিল না প্রবাদটা? তো আমাদের কি সেই বুদ্ধিটা আসছে না? বারবার চুরি করবে, বারবার পালাবে, বারবার চুরি করবে, বারবার পালাবে, এটাই আমাদের নিয়তি। যাই হোক, আমি একটু আরও কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সেদিকেও যাই। গত অধিবেশনে খুব জুলাই সনদ খুব আলোচনার বিষয়বস্তু ছিল, যে কোনো মানে অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কেন আলোচনা হচ্ছে না আমরা কথা বলেছি, কিন্তু সব জুলাই সনদ সংসদে এবং সংসদের বাইরে। এখন ব্যাপারটা তাতল অতটা শোনা যাচ্ছে না আর কি। তো সেটি কি আসলে চাপা পড়ে গেল? কোনটা চাপা পড়ে গেল? জুলাই সনদ এর বাস্তবায়ন এ নিয়ে গত অধিবেশনে খুব কথা হলো না? আসলে কি হয়েছে আপনি দেখেন, এই সনদ বলেন আর যা কিছু বলেন, এই সবকিছু বাস্তবায়নের পিছনে মূল আগ্রহটা কি ছিল? মূল আগ্রহটা ছিল ক্ষমতায় যাওয়া। একটা দল, একটা পক্ষ ভেবেছে এই সনদ বাস্তবায়ন, পক্ষ বানানো, রিপ্রেজেন্টেটিভ ইলেকশন, এগুলোর মাধ্যমে তারা সরকার এবং রাষ্ট্রে তাদের যে অংশগ্রহণ সেটাকে আরো বাড়াতে পারবে। তারা বেশি আসন পাবে, তারা ক্ষমতা তাদের বাড়বে, বা ক্ষমতায় চলেও যেতে পারে, এরকম চিন্তা করেছে। আর না গেলেও তারা ক্ষমতায় স্থায়ী আসন পাবে। যেমন ধরেন রিপ্রেজেন্টেটিভ, এই যে পিআর পদ্ধতির যে সিট বন্টন, এটা যদি হয়, তাহলে 1% ভোট পেলেই তো আপনি সিট পান, তাই না? 3টা সিট পান সংসদে। তো আপনি কোনো মতে 1% ভোট নিতে পারলেই তো হয়। সারা দেশে আপনি যদি 1% ভোট নিতে চান, তাহলে খুব বেশি ভোটের প্রয়োজন হয় না, তাই না? 7 কোটি ভোট মানে 700 লক্ষ, সেখানে 7 লাখ ভোট পেলেই তো আপনার হয়ে গেল সারা দেশে। আপনি 1% ভোট পেয়ে গেলেন। 7 লাখ ভোট পাওয়া কিন্তু সহজ। আপনি 300 আসন মিলে 7 লাখ ভোট পাওয়া, এটা সহজ। আপনি বিশেষ করে ইসলামী দল যারা আছেন, তারা এমনিতে কখনো হয়তো এইভাবে জিতবেন না, কিন্তু সারা দেশে 7 লক্ষ ভোট কালেক্ট করা তাদের জন্য খুব সোজা। তাহলে 1% করে পেলেই তো আপনি 3টা করে সিট পেতে শুরু করলেন। এখন এই জন্য তারা অনেকভাবে এই ক্যালকুলেশন এটা সেটা করেছিলেন। আর ইউনূস সাহেব এবং তার যে গ্যাং, সেই গ্যাং এর আলী রিয়াজ সহ অন্য যারা ছিলেন, তারা তো এসেছিলেনই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য আজীবনের তরে, যাতে করে সবসময় আমাদের মাথায় মাথায় কাঁঠাল ভাঙা যায়। তো কাঁঠাল তো আর আমেরিকাতে ইংল্যান্ডে হয় না। ধরেন আমাদের মাথায় আপেল ভর্তা করা যায়, কিংবা আমাদের মাথায় কি বলবো, ওই আমাদের মাথায় কাঁঠাল ভাঙার মতো এখন আমেরিকান অরেঞ্জ স্কোয়াশ, কিংবা মনে করেন ব্রিটিশ অ্যাপল সাইডার, এটা বানানো যাতে যায়, সেজন্য তো তারা এসেছিলেন, তাই না? জি। আমাদের মাথায় ফ্রেঞ্চ ওয়াইনের বোতল দিয়ে বাড়ি দেওয়া যায়। হ্যাঁ, এই ভদ্রলোকটি ইদানিং খুব ফ্রান্সে জি ঘোরাঘুরি করেন। এই লোকগুলা যে 12টা বাজিয়ে জি, দেওয়ার চেষ্টা সেটা করেছিল সেটা জিজ্ঞাসা করবো যে সনদের ফ্রান্সে ভিতরে, ঘোরাঘুরি করেন, এটা নিয়ে একটু কথা বলবো। সনদ এবং ঘোষণার মধ্যে তারা ছোট 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 ত্রুটি রেখেছে ইচ্ছা করে, হুম। যাতে এইটা কোথাও না কোথাও গিয়ে আটকে যায়। এটা তারা ইচ্ছা করে গিয়েছে, যাতে করে একটা গন্ডগোল সবসময় লেগে থাকে। তো সেই কারণেই সনদ এবং ঘোষণা নিয়ে
অনেক কিছু চাপা পড়ে গেছে, তার মধ্যে এসেছে হাম, হুম। তার যে মধ্যে এই যে এসেছে অনেক তেলের কিছু দাম। চাপা পড়ে গেছে ডাক্তার আব্দুল তুষার, কিন্তু ওই যে আপনি বলছিলেন আপেল কমলা ভাঙার যে বিষয়টা আমাদের মাথার উপর, অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলছেন যে নির্বাচিত হয়েছেন তারেক রহমান আর দেশ চালাবে ট্রাম্প প্রশাসন, এটা চলতে পারে না। মানে বাণিজ্য চুক্তির কথা বলছে যে চুক্তিটা এমন এমন যে আসলে একটা দাসত্বের চুক্তি। নির্বাচিত হয়েছেন তারেক রহমান, দেশ চালাবে ট্রাম্প প্রশাসন। আনু মোহাম্মদ স্যার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমি অনেক পছন্দ করি। বিতর্কের সময় আমরা তার লেখা বইপত্র অনেক পড়তাম। আমরা বিতর্কের প্রয়োজনে যেসব অর্থনীতিবিদদেরকে আমরা খুব কোট করতেন। খুঁজতাম, তাদের মধ্যে একজন হচ্ছেন আনু মোহাম্মদ স্যার। এনজিও নিয়ে তার একটা দারুণ বই ছিল, এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি। ওনার ওই বইটা, ওইটা দিয়ে এনজিও দেরকে ধুলাই করতাম বিতর্কে। কিন্তু আমার কাছে মনে হয় যে আনু মোহাম্মদ স্যারদের যে রাজনৈতিক ধ্যান ধারণা, এইটা অনেক ক্ষেত্রে আমাদেরকে উপকৃত করে। এবং আনু মোহাম্মদ স্যাররা বিভিন্ন সময় ক্ষেত্র বিশেষে বেছে বেছে ওনারা আসলে সিলেক্টিভ প্রতিবাদ করেন বা সিলেক্টিভ কথা বলেন। কিন্তু কথাটা কি আমি ভুল বলেন? উদাহরণ মানে দিতে এই পারবো। কথাটা কি ভুল? সিলেক্টিভ হতে পারে, কিন্তু কথাটা কি ভুল? না, যেমন ধরেন আপনি আপনি যদি আমাদের মতো কিছু মানুষ আছেন, আমি অবশ্যই তুলনা করতে চাই না। আনু মোহাম্মদ স্যার অনেক অনেক জ্ঞানী, অনেক হুম। বড় শিক্ষক, অনেক কিছু তিনি। কিন্তু ধরেন আপনি ওনার মুখে কখনো চীনের সমালোচনা শুনতে পাবেন না। তো এরকম ব্যাপার আছে আর কি। ওনাদের প্রত্যেকেই কোথাও না কোথাও একটা তীর্থস্থান আছে। তো এই তীর্থস্থান থাকার কারণে আমাদের বুদ্ধিজীবীদের যে ক্ষতিগুলি হওয়া দরকার, সেই ক্ষতির আহ বাইরে যাওয়ার মতো অবস্থা আসলে স্যারও না। হ্যাঁ, স্যার বলতে পারেন, এরকম অনেক কথা বলতে পারেন, কিন্তু স্যার একসময় কয়লা তোলার প্রবল বিরোধী ছিলেন। তেল গ্যাস চুক্তি নিয়ে অনেক কথা বলতেন। হ্যাঁ, আবার দেখবেন যে কোন কোন সরকারের সময় উনি যত উচ্চকণ্ঠ থাকেন, কোন কোন সরকারের সময় মাঝে মাঝে আপনার সাউন্ডটা বন্ধ হয়ে যাচ্ছে, যেমন এখন হচ্ছে, কিন্তু মানে কখনো কখনো নীরব থাকেন এটা যেগুলো নিয়ে আমাদের নেটের সমস্যা, হ্যাঁ, হয়তো হতে পারে সাউন্ড যেটা বন্ধ হয়ে যাচ্ছে, যে এটা হয়তো নেটের সমস্যা। যেটা হ্যাঁ, নিয়ে সরব ইউনুসের থাকেন। নেট তো, এটা গ্রামীণের নেট। আচ্ছা, আচ্ছা, যেটা নিয়ে নীরব থাকেন সেটা না হয় নীরব, আর যেটা নিয়ে সরব থাকেন সেটা কি ভুল হচ্ছে কিনা, মানে যেটা এখন যেটা বলছেন আপনি এই না না, প্রসঙ্গে। এটা হচ্ছে কেমন জানেন, এটা হচ্ছে নির্বাচিত করা আর কি, যে কিছু ব্যাপারে আপনি সবসময় বলবেন, কিছু ব্যাপারে বলবেন না। হুম, আহ অনেকেই আছেন তারা এটা করেন না, তারা যখন যেটাতে ভুল মনে করেন তারা সেটারই সমালোচনা করেন, কারণ তাদের কোনো ফিক্সড তীর্থস্থান নাই, তারা কাউকে গুরু মানেন না। কিন্তু আমাদের এখানে জানতেই হবে যে কেউ চীনপন্থী, কেউ রুশপন্থী, কেউ আমেরিকাপন্থী, তাই না? এখন তো সবাই জানে যে ইউনুস স্যারের তীর্থ হচ্ছে ওয়াশিংটন, তাই না? এরকম কারো কারো তীর্থ হচ্ছে বেইজিং, কারো কারো তীর্থ হচ্ছে মস্কো, কারো কারো তীর্থ হচ্ছে দিল্লি, হুম, কারো কারো তীর্থ হচ্ছে ইসলামাবাদ, হুম। তাই না? কারো কেন কারো এক হয় এই একজনের তীর্থটা, তীর্থ কেন এরকম হয়? এক একজনের তীর্থ এক এক জায়গায় কেন হয়? এগুলো যার যার তাদের ব্যাপার। শোনেন, আমরা ছোটবেলা থেকে এগুলো দেখতে দেখতে বড় হয়ে এখন কথা বলছি। আমরা ভাবতাম এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো ঠিক হয় নাই আসলে। হুম। এগুলো হয় না, এগুলো ডিএনএ এর প্রবলেম, এগুলো হচ্ছে আমাদের সামাজিক ডিএনএ এর সমস্যা। আমাদের সমাজ, মানুষ এমন ভাবে তৈরি হয়েছে, আমাদের সমাজের বুদ্ধিজীবীরা এমন ভাবে তৈরি হয়েছে, এরা আসলে এইরকম। আচ্ছা, মানে তাহলে এখানে বুদ্ধিজীবীর সমস্যা, কিন্তু তিনি যেই বিষয়টা বলছেন সেই বিষয়টা মানে মেসেঞ্জারের সমস্যা হচ্ছে, মেসেজটা কি ভুল? কোন মেসেজটা ভুল? এই যে যেটা কথা তিনি বলছেন নির্বাচিত হয়েছেন তারেক রহমান আর দেশ আছেন ট্রাম্প, এটা ঠিক না। মানে দেশ চালাবেন ট্রাম্প, না, এটা ঠিক এটা না। উনি কেমনে বলবেন? এই ট্রাম্পের চুক্তি তো আর উনি করে যান নাই, ট্রাম্পের চুক্তি তো করেছেন ইউনুস। হুম, কিন্তু ইউনুসকে ক্ষমতা এনেছিলেন তা আনুসারী। কিন্তু বিএনপি তো আনুসাররাই এই তো বিষয়ে ইউনুসের পিছনে বিষয়টা দাঁড়িয়েছে। মানে চালিয়ে ইউনুস দিচ্ছে। যে ইউনুস যে প্রধান উপদেষ্টা হলো, তখন কি আনুসার না করেছিলেন? তাই না? ওনারা একদিকে তখন পদত্যাগ তো আর তারা চেয়েছিলেন, কিন্তু জানতেন না যে এই যে বাণিজ্য চুক্তি হবে। বিকল্প প্রস্তাব কি তারা দিয়েছিলেন? জানবেন না কেন? উনি আর নাহিদ ইসলাম একই মঞ্চে ছিলেন না? উনি জানবেন না কেন? না জানার তো কোনো কারণ নেই। আর না জানলে, যদি না জেনে থাকেন, তাহলে তো আমি বলবো যে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন। ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য কি আসলে মানুষ আন্দোলন কিন্তু করেছিল? বর্তমানেও কি উনি ছিনিমিনি খেলার ওনারা প্রক্রিয়া? সবাই মিলে অতীতে যেই ওনারা সবাই মিলে ডক্টর ওনারা সবাই মিলে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাবেন, আর ট্রাম্প ছিনিমিনি খেললে ওনাদের খারাপ লাগবে? হুম, ট্রাম্প তো ছিনিমিনি খেলবে, সে ছিনিমিনি খেলে। ছিনিমিনি খেলাটা খুব মানে শেখ হাসিনার মুখে শুনতাম যে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আর সারা দুনিয়া নিয়ে ছিনিমিনি খেলে না? হ্যাঁ, ইউক্রেন নিয়ে খেলে নাই? জি। অন্যান্য দেশ নিয়ে খেলে নাই? ভেনেজুয়েলা নিয়ে হুম, খেলে নাই? খেলিছ সোনালী চুলের শিশু বিশ্বলে, করছেন না উনি? হুম, হুম। আলী রিয়াজকে এখানে বসানো ঠিক হয় নাই। শোনেন, একটা হচ্ছে বেয়াদবি আর একটা হচ্ছে সমালোচনা। আমরা একটা সময়ে এগুলো সব মেনে গিয়েছি, যে আমাদের বড় মানুষ, বিরাট এখন মানুষ, তাহলে এটাও অনেক মেনে বড় নিব, মানে মানুষ। যদি যেই কিন্তু আমাদেরকে যখন গালি দেয়, হুম,
আমাদেরকে যখন গালি দেয় আমাদের বড়রা সেটার প্রতিবাদ করে না, আমরা বড়দেরকে গালি দিলে প্রতিবাদ করি, আমি প্রতিবাদ করি। কিন্তু আমাকে গালি দিলে কোনো বড় মানুষকে আমি শুনি নাই কাউকে বলতে যে তোমরা ওকে ওকে এরকম করো না বা ওদেরকে এরকম করো না। বুঝছেন? তো অতএব এত সোজা না আর কি দুনিয়াটা, এটা এখন আমরা বুঝতে পেরেছি। ওনাদেরকে এগুলো শুনতে হবে, মানে ওনাদেরকে শুনে যাইতে হবে। তো ওনারাই বাংলাদেশটাকে এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই বুড়ো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাসের কারণে আজকে বাংলাদেশ এই জায়গাতে। এরা সব বুড়ো খোকা। জি, তাহলে বুড়ো খোকাদের ভুলের জন্য আছেন না আরেকজন, যেই আমাদের ছিনিমিনি একজন খান, খেলা আমাদের শুরু একজন হলো খান সেই সাহেব আছেন, ছিনিমিনি খেলা কন্টিনিউ সারাদিন হবে। রবীন্দ্রনাথকে গালি দেন। জি মানে বলছিলাম বুড়ো খোকাদের ভুলের কারণে বলেন। যে ছিনিমিনি খেলা শুরু হলো সেই ছিনিমিনি খেলারই একটা কন্টিনিউশন চলবে। হ্যাঁ, খুকি পালিয়ে যায়, খোকা ভুল করে। আচ্ছা, আর তারপর খোকি পালিয়ে যায়, খোকা ভুল করে, আর তারপর? কি বলেন, বলেন তারপরে কি হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে, এটা তো আপনি এখন জানতে চাইলে হবে না। আচ্ছা, মানে তারপরে যা তাহলে ঘটেছে আমরা সেটা বলতে পারি ঘটেছে, আর যেটা ভবিষ্যতে হবে সেটা এলেন দ্বারা চোর ধরার না মতো না, গুলিস্তানের মতো বর্তমানটাও দুষ্ট হবে। বর্তমানটাও আসলে জানতে চাচ্ছি। খুকি পালিয়ে যায়, আর খোকা ভুল করে, খোকা কে আসলে? ডক্টর মোহাম্মদ ইউনূস, বুড়া খোকা? ফ্রান্সে ঘুরে খোকা। আচ্ছা, তারপরে এখন তারেক রহমান। উনি আমাদের কাছাকাছি বয়সে, না বৃদ্ধ না তরুণ, উনি প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছেন, আমরা দেখি কি করেন, উনি তো আমাদের জেনারেশন। জি, মানে উনি আসলে সেই ছিনিমিনিটাকে কন্টিনিউ করছে কিনা সেটাই, যেহেতু বাণিজ্য চুক্তি নিয়ে সবাই চুপ, বিরোধী না, দল। ছিনিমিনি কন্টিনিউ করছে না, উনি ছিনিমিনি কন্টিনিউ করছে না, উনি ছিনিমিনি খেলা একটা আহ, বিষয়কে উনি হাতে পেয়েছে, যেটাকে ঠিক করার জন্য ওনাকে অনেক আসলে তারপরে চুপ কেন? ওনাকে অনেক তারপরে পরিশ্রম চুপ করতে কেন? হবে। কেউ সংসদে না বাইরে কেউ এটা নিয়ে, মানে আমরা টকশো প্ল্যাটফর্মে বা আপনারা বিভিন্ন সময় কথা বলেন, বিশেষজ্ঞর কথা বলেন, কিন্তু সরকার এবং বিরোধী দল দুপক্ষই চুপ। সরকার কি করে নাই? মানে সরকার তো এই বিষয়ে কথা বলে নাই মানে কথা বাণিজ্য যেমন চুক্তি এদিকে নিয়ে। ভাঙছে ওদিকেও তো ভাঙছে। জি বলেন, আরেকবার বলেন। মানে সরকার তো বাণিজ্য চুক্তি নিয়ে চুপ। খলিলুর রহমান বললেন যে প্রধান দুই দলের, মানে বর্তমান যিনি সরকারি দল, বিরোধী দল, তাদের সাথে, প্রধান নেতাদের সাথে কথা বলেই হয়েছে। জামায়াত আমি সেটাকে বিরোধ মানে নাকচ করলেও সরকারের পক্ষ থেকে কিছু বলা হয় না। আমি আপনাকে কিছু উদাহরণ দিই। আপ- এই যে বিদেশ যেতে গেলে হাজার হাজার ডলার বন্ড, হ্যাঁ, তো এটা টানতে হচ্ছে না আমাদেরকে এখন? ওরকম চুক্তি করে গিয়েছে, এটা টানতে হচ্ছে। এরকম বৃহৎ শক্তির সাথে চুক্তি করে গেলে এটাকে সহজেই ভেঙে ফেলা যায়। ভারতের সাথে না কত চুক্তি বাতিল করার কথা বলেছিল কিন্তু সেই ইউনূস, একটাও চুক্তিতে তো বাতিল করতে সায়েই পেরেছে? হয়েছিল, উল্টা আদানিকে, জানিয়েই উল্টা হয়েছে। আদানিকে সবচেয়ে বেশি পয়সা দিয়েছে। ডক্টর ইউনূসের সরকার আদানিকে সবচেয়ে বেশি শোধ করেছে পয়সা, বাকিটাকে সব শোধ করেছে। তো এরকম বলা যায় অনেক কিছু, কিন্তু একটা বৃহৎ শক্তির সাথে আপনি চুক্তি করে ফেললে এটা খুব সহজে আপনি বদলাতে পারবেন। মানে মানে এই আদানির চুক্তিটা সাথে চুক্তিটা না করলে, ডক্টর ইউনূসের সম্মতি নিয়ে হয়েছিল না, কিন্তু ধরেন এই চুক্তিটা তো নাকি তারেক রহমানের সম্মতিতে হয়েছিল বলছেন তার পররাষ্ট্রমন্ত্রী। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়েছি, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়েছি। আচ্ছা, দর্শক যদি বুঝে থাকেন, আমি হয়তো ঠিক মতো স্পষ্ট হতে পারি নাই। আপনি আপনি যখন, আপনি যখন এত বড় একটা শক্তির সাথে চুক্তি করে ওটা আপনার হাতে যদি আমি ধরায় দিয়ে চলে যাই, আপনি খুব সহজে এটা করতে পারবেন, এই এটাকে ধরায় রদ দিয়ে করতে চলে যাওয়ার পারবেন? সাথেই আমি এত একটু মানে সোজা? এই ধরায় দিয়ে চলে যাওয়ার প্রেক্ষিতেই পাল্টা প্রশ্ন করছি যে বিষয়টা কি একদম এরকম ধরায় দিয়ে চলে গেছেন? কারণ পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে তাদের সাথে আলোচনা হয়েছে, তারেক রহমান এবং জামায়াত ইসলামের আমির। সেটা তো কোনো প্রমাণ নাই, এটা মুখে বললে না হবে? তো সেটা করেন কোনো নাই, প্রমাণ জামাতের আছে আমির যেমন আলোচনা না হয়েছে? করলেন সরাসরি, তারেক রহমান তো না না না, করলেন। ইউনূস সাহেব এগুলা বললে হবে বা কেউ বললে হবে? ইউনূস সাহেব জাতিসংঘে বেড়াতে গেলে সাথে করে লোকজন নিয়ে যান, আর চুক্তিটা করার সময় উনি একটা ছবিও তুলেন নাই? আলোচনা করার সময় একটা ছবিও তুলেন নাই? এত গোপনীয়তা কেন? দিক, আলোচনা যে হয়েছিল কোথায় হয়েছিল একটা ছবি দিক, কারণ শব্দ দিক, তাই না? মুখে বললে তো এটা লোকে বিশ্বাস করবে না। আলোচনা যদি হয়েই থাকে তাহলে সেটা বলতো, যে যে আমরা আলোচনা করছি, আমেরিকার সাথে চুক্তি করব বা আরেকটা দেশের সাথে চুক্তি করবো, আলোচনা হচ্ছে। কাউকে বলে নাই কেন? লুকিয়ে লুকিয়ে কেন করেছিল? আবার বলে আলোচনা হয়েছে। আলোচনা হয়ে থাকলে কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে সব বলুক। না, তারা বলছে না, কিন্তু যেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী সেই সরকার প্রধানও বলছেন না যে আলোচনা হয় নাই, তিনিও। শোনেন, ওই যে আপনারা অনেকে আছেন, আপনারা রোদে গেলে পরে সানস্ক্রিন লাগান। ইউনুসের জন্য সানস্ক্রিন তো সানস্ক্রিন, ছাতা ধরে লোকজন বসে আছে, ইউনুসকে কিছু বলা যাবে না। অতএব ইউনুস কিছু করে থাকলে সব ঠিক আছে, এই জন্য এইসব কথাবার্তার এখন তো মানে অবতারণা। কোথায় কথাটা এই আলোচনা হয়েছে কারণে, বলুন যদি না? ইউনুস করে থাকতেন ঠিক আছে বলে ছেড়ে দিতাম তাহলে ঠিক আছে, কিন্তু ইউনুস সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা যার মাধ্যমে চুক্তিটি হলো তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, ফলে এবং সেই যার পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমে বলছেন। চুক্তি হয়েছে উনি ইউনুসের অধীন। এটা একটা মজার ব্যাপার, বুঝলেন? আপনার ইউনুসের অধীনকে ইউনুসের জায়গায় বসে অনুমতি ছাড়া উনি চুক্তি করেছেন?
কি যে করেছেন ওই যে সেটা তো আমরা বুঝতে পারছি না। এখন যতটুকু বুঝতে পারছি ততটুকুই শুধু বারবার চুক্তিটা তো কোনো ব্যক্তি করে নাই, হুম, একটা সরকার করেছে। সেই সরকারের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস। যেসব অপরাধ, যেসব অন্যায়ের কারণে আপনারা সরাসরি, আমরা সরাসরি সবাই আমরা শেখ হাসিনাকে দায়ী করি, একইভাবে ইউনূসও দায়ী হবে তার চুক্তির জন্য। এখন আবার কিছু ইউনূসের চুক্তির জন্য ইউনূস কেন দায়ী হবে না? নিশ্চয়ই সেই কিন্তু দায়ী কিন্তু করা হচ্ছে, মানে মানে যদি বলি সরকার আপনি দায়ী করছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তার জন্য না দায় জবাবদিহিতা চাওয়া হচ্ছে। না সরকার তো সরকার না বোঝে, আমি আপনি তো একটু আমাকে প্রশ্নটা করি, প্রশ্ন করছেন। আপনি ধরেন ধরেন সরকারের ইন্টারভিউ নেন, না সরকার সরকারের তো কাউকে ইন্টারভিউ নেন, তাদেরকে উত্তর দিতে বলেন যে ওনারা কেন বলে না। সেটাই, আমারটা আমি বলেছি। সেই সরাসরি কেন উত্তরটা হয়তো সরকার দিতে পারবে, আপনি আপনার বিশ্লেষণটা বলতে পারবেন যে ধরেন আপনি তো আমারই সাক্ষাৎকার নিচ্ছেন। জি সেই জন্য আপনার বিশ্লেষণটাই জানতে চাচ্ছি যে ধরেন এই চুক্তির ব্যাপারেও সেটা সরকার আমারই বিশ্লেষণ। সরকার জবাবদিহিতা নিচ্ছে না, হামের ব্যাপারেও সরকার জবাবদিহিতা চাচ্ছে না ইউনূস সরকারের কাছে, বা ধরেন হামের বিভিন্ন ব্যাপারে নাকি তদন্ত করছে। আমি আজকে একজন সরকারি দলের এমপির সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে হামের বিষয়ে তদন্ত হচ্ছে। আচ্ছা বলেছেন, আমি জানি না। সেই ওই যে তদন্ত, মানে সেটার কি হয়, মানে কোনো মুখ দেখা যায় কিনা সেটি একটা বড় প্রশ্ন। তারপরে ধরেন বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠছে। এই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছিলেন যে ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে অন্তর্বর্তী সরকারের সময়, যখন আসলে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ছিলেন না, তিনি তখন এই কথাটা বলেছেন। তাদের কোনো জবাবদিহিতা চাওয়া হলো না। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক বললেন হাসনাত আর আসিফ মাহমুদ তারা নাকি ২৫ কোটি টাকা নিয়েছেন, তাদের কোনো না, জবাবদিহিতা চাওয়া ওইটার হলো না। ব্যাখ্যা ওইটার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। ওনারা বলেছেন তারা বরাদ্দ নিয়েছেন তাদের এলাকার জন্য, নিজেরা নেননি। কিন্তু বরাদ্দ নেন আর যাই নেন, বরাদ্দের ব্যাপারে যে বৈষম্য হয়েছে সেটা তো পরিষ্কার। নিজেদের এলাকায় অনেক বেশি টাকা নিয়েছেন, অন্য এলাকাতে ঠিক মতো দেন নাই, তারা বৈষম্য করেছেন। তারা নিজেদের এলাকায় টাকা পয়সা নিয়ে গিয়ে নিজেদের নির্বাচনী এলাকাকে তাদের ভক্তে পরিণত করার চেষ্টা করেছেন। এটা তো সত্যি কথা। মানে কিন্তু এগুলোর ব্যাপারে এটা তো কোনো কাগজ তদন্ত, কলমে। কোনো ব্যবস্থা বা কিছুই আসলে দেখি না আর। তিনি যেভাবে বলেছিলেন, যে ভদ্রলোক বলেছিলেন, ওনার ভাষাটা মনে হয়েছিল যে অভিযোগ, যেন তারা নিজেরাই নিয়ে গিয়েছে। কিন্তু নিজেরাই নিয়েছে ব্যাপারটা তা নয়। তারা এটা নিয়েছে, তাদের এলাকার জন্য অতিরিক্ত বরাদ্দ নিয়েছে, জোর করে নিয়েছে বা প্রভাব খাটিয়ে নিয়েছে বা নির্দেশ দিয়ে, আদেশ দিয়ে, অনুরোধ করে, যেভাবেই হোক। ওই সময় তো তারা অনেক ক্ষমতাধর ছিল। তো সেসব কারণে তারা নিজেদের এলাকার জন্য টাকা পয়সা নিয়ে গিয়েছে। তো সেটা যদি নিয়েও থাকে, সেটা প্রভাব বিস্তার করে নিয়েছে। যারা কিনা বলতো যে কোটা না মেধা, যারা কিনা বলতো বৈষম্য ঠাঁই নাই বাংলাদেশে, তারা এক উপজেলার সঙ্গে আরেক উপজেলা। তো আপনার কি মনে হচ্ছে মানে তখন অন্তর্বর্তী সরকারের সময়েই পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলামের মুখে আর কি প্রথম আসলো সেফ এক্সিট সরকারের উপদেষ্টাতে দেওয়া হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এই সরকার আসলে তাদেরকে সেফ এক্সিট দিচ্ছে? এক্সিট জিনিসটাই তো একটা সেফ জিনিস। আপনি যখন কোনোখান থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি ওই ঘরটার ভিতরে যা কিছু বিপদ আপদ ছিল সেগুলোকে পিছনে রেখে বের হয়ে কিন্তু যাচ্ছেন। বেরোতে এক্সিট বেরোতে মানেই যদি একটা গা সেফ। পড়ে তবুও তো আসলে সেফ হলো না এক্সিটটা, বের হয়তো হয়ে গেলাম কিন্তু গা তো পড়লো। না, এক্সিট জিনিসটাই তো একটা সেফটি। ফলে সেফ এক্সিট বলে আলাদা কিছু না, এক্সিট ব্যাপারটা একটা সেফটি। ওনারা যে এক্সিট নিতে পেরেছেন, এটাই তো একটা সেফটির না মধ্যে চলে ধরেন গিয়েছেন। ধরেন তারপরে আওয়ামী লীগ এখন এক্সিট নিয়ে চলে গেছে, হ্যাঁ তাদের একটা এক্সিট হয়ে গেছে, কিন্তু তাদের সেফটি না, হ্যাঁ যেখানে গিয়েছেন ওইখানে তো তারা মবের শিকার হন নাই। ধরেন মবের শিকার তো হয়েছে বাংলাদেশের হুম, লোকজন, সাধারণ শিক্ষক, হুম, তাই না, নারী, শিশু, হুম, বৃদ্ধ, কিন্তু তাদের ধরেন জমি জমা তাই না, ব্যবসা তারা প্রতিষ্ঠান মবের ইত্যাদি শিকার ইত্যাদি হয়েছেন। বেদখল হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যারা চালিয়েছেন, আওয়ামী লীগের হয়ে যারা এই চুরি দুর্নীতি করেছেন, কেউ মবের শিকার হয়েছেন? মবের শিকার হয়েছে মানিক, ব্যারিস্টার মানিক। যারা থেকে গিয়েছে তারা মবের শিকার হয়েছে। যারা পালিয়ে গেছে তারা সেফ এক্সিট না, এটা এক্সিট না সেফটি। কিন্তু তাদের অনেকের বাসা বাড়িতেও আবার পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর, তা তো হয়েছে। তাদের তো কিছু হয় নাই, বাসাবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সেটা অন্যায়। এগুলা সবই আমরা প্রতিবাদ করেছি। কিন্তু প্রতিবাদ করার জন্য তারা নিজেরা তো একজন এখানে থাকেন নাই। আমরা তো ওনাদের সুবিধাভোগী ছিলাম না, আমাদের টাকা পয়সাই তো চুরি করেছে। নিশ্চয়ই। কিন্তু যে চুরি করেছে আমরা তারও মানবিক অধিকারের পক্ষে কথা জি বলেছি। ওই যোগ্যতা ওনাদের নাই, ওনারা কোনোদিন আমাদের জন্য কথা বলবে না। জি আপনি আমি লিখে আসলে রাখেন, আমি কোনোদিন আসলে বলবে না। সেফ এক্সিটটা নিয়ে কথা বলছিলাম যে মানে ইনারা কি আসলে সেরকম একদমই সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন, মানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা এই সরকারের কাছ থেকে সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন কিনা? সেটা আমরা বলতে পারি না। 111-এর সময় যারা অন্যায় করেছিল তারা আওয়ামী লীগের কাছ থেকে এক্সিট পেয়েছেন? হুম, হুম, পেয়েছেই তো। আওয়ামী লীগ সমস্ত কুকাজের উদাহরণ তৈরি করে দিয়ে গিয়েছে, সমস্ত কুকর্মের উদাহরণ তৈরি করেছে। সেটা কি এখন ফলো আপনি হচ্ছে? যেটাই খুঁজেন আপনি দেখবেন আওয়ামী লীগের ডিকশনারিতে আওয়ামী লীগ এটা করে রেখেছে। এই জন্য আওয়ামী লীগের শত্রুদের জন্য রাজনীতি করা খুব সোজা, কারণ সকল কুকীর্তি আওয়ামী লীগের কেউ না কেউ করেছে। তো তাদেরকে কপি পেস্ট করলেই হয়ে যায়। হ্যাঁ, কপি পেস্ট করলে এক সেরকম একজনকে আপনি তো ধরবেন, ফলো সেরকমটা করবেন, কি একটা করে কুকাজ করতে পারবেন। তো সেরকমটাই কি হচ্ছে এখনো, মানে সেটাই কি ফলো করা হচ্ছে যে সেফ এক্সিট দেওয়ার একটা সবচেয়ে ভয়ঙ্কর কুকাজ করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে বসে বসে। এটাকে
নিজেদের সম্পত্তি বানিয়ে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। বাংলাদেশে যদি কেউ মুক্তিযুদ্ধের বেশি ক্ষতি করে থাকে একটা দল অবশ্যই আওয়ামী লীগ নিজে, কারণ তার রোজনামচা বলেন শুধু প্রকাশ করেছে, পরে নাই। জি। আম মানে এই প্রশ্নটা করছিলাম যে এই উপদেষ্টারাও কি সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন কিনা? যেটি নাহিদ ইসলাম বলেছেন মানে এটা তাদের আমরা বলতে পারি না এখনো, ও সেফ এক্সিট পেয়েছেন না কি পেয়েছেন এটা আমরা জানি না। বলতে পারি না, মানে সেফ এখনো তো বলার টাইমটা আসে নাই। এই আস্তে আস্তে আবিষ্কার হবে, আবিষ্কার হতে হতে বের হবে কার কে সেফ এক্সিট পেয়েছেন কে পান নাই। আচ্ছা। কিন্তু ডক্টর মোহাম্মদ তবে ইউনূসের কথা উপদেষ্টা মন্ডলীর বহু মানুষ সম্পর্কে আমাদের শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এই উপদেষ্টা মন্ডলীতে প্রচুর মানুষজন ছিলেন যাদেরকে আমরা একসময় শ্রদ্ধা করতাম, সেই শ্রদ্ধা তারা বিনষ্ট করেছেন নিজের হাতে, কিছু বলার না। হুম। আপনি বলছিলেন প্রধান উপদেষ্টার কথা। তাকে তিনি প্যারিসে যাচ্ছেন। তিনি মানে দীর্ঘদিনের তার সহচর বা সহকর্মী আ লামিয়া মোর্শেদ তাকে নিয়ে কিন্তু প্যারিসে হামের রোগী দেখতে হাসপাতালে যায় নাই কিন্তু, না বাংলাদেশে একটা হামের রোগী দেখতে উনি হাসপাতালে যাবে না কোনোদিন। জি, তিনি প্যারিসে যাচ্ছেন বা তার উপদেষ্টা আরেকজন উনি উনি মোস্তফা বিভিন্ন সারওয়ার মানুষের ফারুকী বাড়িতে গিয়ে কান্নার অভিনয় করেছিলেন, কিন্তু এখন যে 600-র বেশি শিশু মারা গিয়েছে উনি একটা দুঃখ পর্যন্ত প্রকাশ করেন না। জি। আর সেই স্বাস্থ্য উপদেষ্টাকে তো দেখাই যাচ্ছে না। তার মানে মানে নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয় বলে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও নাটক করেছেন, এইখানে আমাদের অসুবিধা। আচ্ছা। আ মোস্তফা নাটক সারওয়ার উনিও ফারুকী কম জান তিনিও না। অস্ট্রেলিয়া চলে গেছেন। পুরুষ চরিত্রে, পুরুষ চরিত্রের প্রধান অভিনেতা, নাটকের ভিতরে পুরুষ চরিত্রের প্রধান অভিনেতা উনি ছিলেন। আর বাকি অভিনেতারা? নারী চরিত্রের অভিনেতা চলে গিয়েছেন। আর বাকি অভিনেতাদের কথাও আরেকটু জানতে চাই। সম্প্রতি মানে আমরা বাকি অভিনেতাদের জন্য আপনি সম্প্রতি শুনলাম চলচ্চিত্রটা না পুরোটা ডাক্তার দেখেন। আব্দুল তুষার সম্প্রতি আমরা শুনলাম বাকি না বাকি বাকি অভিনেতাদের দেখার জন্য আপনাকে পুরো চলচ্চিত্রটা দেখতে হবে, আপনি এখনো ইন্টারভেল পর্যন্ত পৌঁছান নাই। আচ্ছা, কিন্তু যতটুকু দেখেছি তার উপরেই একটু জানবো যে ধরেন চলচ্চিত্রের যে অংশে আমরা শুনলাম যে কিচেন ক্যাবিনেটের কথা সাবেক উপদেষ্টাদের কাছে শুনলাম, পররাষ্ট্র উপদেষ্টা বা তৎকালীন মানে তারপর ব্রিগেডিয়ার শাখা সহ আরও অন্তত ৩-৪ জন উপদেষ্টার মুখে এই কিচেন ক্যাবিনেট কথাটা শুনলাম। সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি সাক্ষাৎকারে তিনি বললেন যে কারা ছিলেন সেই কিচেন ক্যাবিনেটে, অর্থ উপদেষ্টা মানে সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এরা ছিলেন কিচেন ক্যাবিনেটে। ওনারা অনেকেই বাংলাদেশে আছেন, ওনারা অনেকেই বাংলাদেশে আছেন। হামলার ভয় পেতে হচ্ছে না, ওনাদেরকে তো কেউ টিএসসির কোনায় ফাঁসি কাস্টে ঝুলাচ্ছে না অথবা জুতা দিয়ে পিটাচ্ছে না, তাই না? অতএব ওনারা ভালোই আছে। সেফ এক্সিট কিন্তু পেয়েছেন। ওনারা এগুলো অ্যালাউ করেছেন, ওনারা এই কাজগুলি করতে অ্যালাউ করেছিলেন ওনাদের সময়, ফলে ওনাদের প্রতি যে শ্রদ্ধা আমাদের ছিল সেটা চলে গিয়েছে। ওনাদের হয়তো কেউ ছবি ঝুলিয়ে ওখানে জুতা পিটা করছে না, কিন্তু ওই উপদেষ্টাদের মধ্যে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে মনে মনে স্বপ্নে বিভিন্ন সময় বহু মানুষ জুতা পিটা করছে। স্বপ্নে জুতা পিটা করছেন। আচ্ছা, আহ, আসিফ মাহমুদ হ্যাঁ, এদেরকে তারা ভদ্রলোক তো এই কাজ করবে না, কোন সভ্যভব্য মানুষ তো এই কাজ করবে না যে শিক্ষিত সম্মানিত বয়োজ্যেষ্ঠ ছবি টিএসসি তে লাগিয়ে জুতা পিটা করবে। কিন্তু মনে মনে তো জুতা পিটা তারা হচ্ছে। আজকে যে আমি তাদেরকে নিয়ে এইভাবে কথা বলছি এটা এক ধরনের জুতা পিটা না? এটাই আসলে তাদের একটা পরিণতি, মানে বাকিগুলো আসলে সেফ এক্সিটের মধ্যে পড়ে যাচ্ছে, মনে মনে জুতা পিটাটাই মনে হয় এখনকার তাদের অবস্থান নাকি? হ্যাঁ, ঘৃণা, মনে মনে এটা এক ধরনের ঘৃণা, যে তুমি তুমি অন্যের সম্মানকে বিপর্যস্ত হতে দিয়ে নিজেকে সম্মানিত ভেবেছো। জি, মনে মনে জুতা একটা পিটা। আচ্ছা, ভিসি ছিল না নিয়াজ আচ্ছা, সাহেব? হ্যাঁ, নিয়াজ সাহেব যখন ভিসি ছিল হ্যাঁ। উনি ওনার ওই ভিসি থাকা অবস্থায় ওইখানে বহু মানুষকে ওনার মানে প্রতি সপ্তাহে কাউকে না কাউকে এরকম টিএসসি তে ছবি ঝুলিয়ে জুতা মেরে এইটা করে সেইটা করে ঝাঁটাপিটা করে প্রতি সপ্তাহে এগুলো চলছিল। নিয়াজ সাহেব ভিসি হইতে পারেন কিন্তু উনি একজন অসভ্য ব্যক্তি, এটা তো আমি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। উনি অসভ্য লোক, এবং অসভ্য লোকটা ঠিক জায়গা থেকে এখন চাকরি করে, গ্রামীণ ইউনিভার্সিটিতে গিয়েছিলই তো এই জন্য। এদেরকে সবাইকে এই কাজ করা হয়েছিল, গ্রামীণ থেকে তারা এখানে এসেছিলেন, এখান থেকে আবার গ্রামীণে গিয়েছে। আহ, আর আসিফ রাষ্ট্রদূত মাহমুদ হওয়ার সজীব তদবির ভুঁইয়া করেছিলেন, আপনার মনে আছে? রাষ্ট্রদূত হওয়ার তদবিরও করেছিলেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ইন্টারভিউতে কথা বলছি সেখানে তিনি আরও বলছেন যে যে কিচেন ক্যাবিনেটের সদস্যদের নিয়ে আলোচনা হলেও শেষের দিকে সব কিছু এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে যেত। তিনি হচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার কথা তিনি বলছেন, যিনি আবার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। জি, এবং এই খলিলুর রহমান এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই ছোট্ট করে একটু বলবেন, এটি কি আসলে ভালো হলো না খারাপ হলো? দেখেন পররাষ্ট্রমন্ত্রী একই পদে দুই। দেখেন যতদিন উনি আসিফ মাহমুদের ক্যাবিনেটে ছিলেন তখন ওনার সব কাজ ভালো ছিল। যখনই আবার উনি এই ক্যাবিনেটে চলে এসেছেন তখন আবার উনি খারাপ। আমি আপনাকে একটা জিনিস বলি, যে কিচেন, তাহলে তাদের তত্ত্বাবধানে যদি কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ওই ব্যক্তির উপরে কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষোভ, পুরা ক্যাবিনেটের উপরে না কেন? এটা অযৌক্তিক না? এটা তো অযৌক্তিক। আসিফ সমস্যা। মাহমুদ সজীব ভুঁইয়া শুধু ওনার পিছনে লেগেছেন কেন? কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন মন্ত্রী নাই, উনি মন্ত্রী থেকে গিয়েছেন। যদি পুরা ক্যাবিনেটটাকে তারেক রহমান নিয়ে নিতেন তাহলে দেখতেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কোনো অভিযোগ নাই, উনি বিএনপিতে যোগ দিতে যায় নাই। আবার একই রকম ভাবে সব অভিযোগ মাহমুদ ছিল, সজীব ভুঁইয়া সব বিএনপিতে যোগ অভিযোগ দিতে ছিল, যায় নাই। সব অভিযোগ ছিল এই খলিলুর রহমানের বিরুদ্ধে, মানে বিএনপির কথা বলছি, তার মানে পদত্যাগের দাবি করেছিল। খলিল সাহেব যখন ইউনূস সাহেবের এখানে ছিলেন হ্যাঁ। তখন উনি স্বচ্ছ সলিল ছিলেন, আর খলিল সাহেব যখন এইখানে চলে এসেছেন তখন উনি জালিল হয়ে গেলেন। ওনাদের ভাষায় কথা বলতেছে আর কি। আর আর আমি যদি বিএনপির ভাষাও জিজ্ঞাসা করি, যখন ডক্টর ইউনূসের ওখানে ছিলেন তখন জলিল ছিলেন, এখন তিনি মানে স্বচ্ছ সলিল হয়ে গেছেন বিএনপির জন্য। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা কেমন না? আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এই কথাগুলাই প্রমাণ করে যে তাদের দলে থাকলে তুমি ভালো, অন্য দলে গেলে তুমি কালো। তো তোমরা সবাই মিলে যদি চলে যেতে পারতা তাহলে তো সবাই ভালো হয়ে যেতাম। এবং তারা তো এটা চেয়েছিল, জাতীয় সরকার বানানোর জন্য চাপ সৃষ্টি করেছিল না? হুম হুম। মানে তাইলে আর নিজে পার্থক্যটা কি কিন্তু হলো মানে? সে নিজে বিএনপিতে যাওয়ার জন্য যথেষ্ট তদবির করেছিল, সবাই জানে। জি, সেটি অবশ্য সেই সময় শোনা গেছে, কিন্তু ওই একই বিষয় মানে দুই গেলে তো দলই। এখন গেলে তো একজন ধরেন এখন পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন যুব ক্রীড়ামন্ত্রী হইতো তো। আচ্ছা। এখন তাদের মনে হয় বিসিবি বাপের দোয়া। তখন যে বিসিবি কে ভাইয়ের ছোঁয়া বানিয়েছিল, তার সামনে যে বয়োজ্যেষ্ঠরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সালাম দিত, তখন বিসিবি কি ছিল? ভাইয়ের দোয়া ছিল না তখন? ঠিক। কিন্তু মানে ওই প্রশ্নটাই আসলে করলাম যে আসিফ মাহমুদের যেমন স্বচ্ছ সলিল আর জলিলের আপনি বললেন, এখনো তখন জলিল ছিল যিনি, এখন তিনি স্বচ্ছ সলিল হয়ে গেলেন। তাহলে বুঝেন, তাহলে আসিফ মাহমুদের এইসব সবকিছু হচ্ছে নিজের পকেটে থাকলে ঠিক, অন্যের পকেটে গেলে ওটা মানে শুধু চুরিচার। আসিফ মাহমুদের কেন, বর্তমান সরকারেরও তো তাই মনে হচ্ছে, হচ্ছে নাকি? একই ব্যাখ্যা কি তার জন্য বর্তমান প্রযোজ্য না? সরকার বর্তমান সরকারের কে এরকম বলেছেন? কেউ তো কিছু বর্তমান বলেন। সরকারও তো বলেছেন তিনি দেশবিদ্রোহী, মানে এই খলিল সাহেবকেই বলেছেন দেশদ্রোহী, তিনি ওই তার পদত্যাগ দাবি করেছেন। এখন আবার আপনার তিনি কি স্বচ্ছ ধারণা শুধু সলিল। চুক্তি গিলতে হয়? আপনার কি ধারণা শুধু চুক্তি গেলানোর ক্ষমতা রাখে ট্রাম্প, আর কিছু গিলাতে পারে না? আচ্ছা, তাহলে কি আনু মোহাম্মদ স্যারের কথাই ঠিক যে আসলে প্রশাসন ট্রাম্পই চালাচ্ছেন দেশ? আবার জি, লাইনটি শুনতে পাইনি। বললাম যে আনু মোহাম্মদ স্যারকে কি আপনি অনেক পছন্দ করেন? বারবার আনু মোহাম্মদ স্যারের কথা টেনে কারণ আনু আনছেন। মোহাম্মদ স্যারের আনু কথাটা মোহাম্মদ খুব স্যারের ক্যাচি কথা ঠিক না। শোনাচ্ছে। কেন ঠিক না জানেন? যারা ইউনূসের মতো একটা লোকের হাতে আমাদেরকে তুলে দিতে পেরেছিলেন, এখন উনি যাই বলেন শুনতে চাই না আর কি। কানের মধ্যে যে কি একটা লাগিয়ে দিয়ে প্লেনের মধ্যে লোকে চিত হয়ে ঘুমায় থাকে না? আচ্ছা, সো এখন তার অনেক বলেছেন, এখন একটু চুপচাপ যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গাছ টাছ লাগান ভালো হয়। আচ্ছা, একটু এই প্রসঙ্গেও আসি যে মানে এখন আওয়ামী লীগ খুব ফেরার আলোচনা তুলছে, বারবার শোনা যাচ্ছে অনেক শ্রদ্ধা তার প্রতি আমার, কিন্তু আর বিশ্বাস করতে আর ভালো লাগে না, আর বিশ্বাস হয় না। আচ্ছা, তার কথা বাদ দিলাম, এবার নতুন কথায় আসি যে আওয়ামী লীগ যে ফেরার কথা বলছে, দুইটা একটা পর্যালোচনা দেখছিলাম যে এক হচ্ছে যে তাদের একরকম শত্রুপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার গঠন করলেন সেখানে অনেকে বলেছেন ডি ফ্যাক্টো হেড হচ্ছে এই খলিল সাহেবই, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও। তিনি এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, ফলে সেটি আওয়ামী লীগের জন্য খুবই একটা দুশ্চিন্তার বিষয়, এরকম একটা পর্যালোচনা আছে। বা তাদের ফেরার জন্য আওয়ামী লীগের জন্য কি হয়েছে? দুশ্চিন্তা বা তাদের রাজনীতিতে ফেরার জন্য একটা। না কেন? সাধারণ না, আমি পরিষদের সভাপতি দুটোই বলি, আমি দুটোই সাধারণ বলি পরিষদের ডাক্তার সভাপতি তুষার, কোনো আপনি দুটো ক্ষমতাবান বিশ্লেষণ ব্যক্তি না। একসাথে দেন, দুটো সাধারণ বিশ্লেষণই একসাথে পরিষদের দেন। সভাপতি একটা সম্মানের পদ, এটা ক্ষমতার পদ না। হ্যাঁ, জি, সম্মানের পদ, কিন্তু আন্তর্জাতিক একটা পদ, ফলে তাদের একটা এরকম একটা বিশ্লেষণ যেমন আছে সেটাকে আপনি ডিনাই করছেন, আর একটা বিশ্লেষণ আবার এরকম আছে যে তিনি আমি যখন। ডিনাই করছি না, আমি সাধারণ পরিষদের এই পদটা নিয়ে আমি ব্যাপারটা বলি।
সাধারণ পরিষদে এইবার একটা টার্ন থাকে, সেই টার্নের মধ্যে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় ছিল, ফলে বাংলাদেশ একজনকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছে। সেটা এই সরকার থাকার কারণে খলিল সাহেব হয়েছেন, অন্য সরকার থাকলে হয়তো আরেকজন হতে পারতেন। এইখানে যে কাজটা তিনি করবেন, তিনি সাধারণ পরিষদের সভাগুলিতে সভাপতিত্ব করবেন। উনি তো আর জাতিসংঘের মহাসচিবও না, জাতিসংঘের অফিস বিয়ারও না। এটা একটা সম্মানের পদ, একটা রাষ্ট্রের পক্ষ হয়ে জাতিসংঘে সভাপতিত্ব করা। উনি ব্যক্তি সভাপতি না, কিন্তু বাংলাদেশ সভাপতি, বাংলাদেশ সভাপতিত্ব পদে ওনাকে পাঠিয়েছে। এবং এখানে যে ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটি হচ্ছে বিএনপি সরকারের একটা কূটনৈতিক সাফল্য। এটাকে অস্বীকার করা যাবে না, সত্য কথা। হুম। বড় বড় প্রতিষ্ঠানের, বড় বড় দেশের বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ জিতে এসেছে। এখন বাংলাদেশ এখানে জিতে আসার ফলে উনি সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। অবশ্যই ওনার একটা আন্তর্জাতিক প্রভাব তৈরি হবে, সেটা তৈরি হওয়া ভালোই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি আন্তর্জাতিক প্রভাব তৈরি হয়, সেটা কোনো খারাপ কিছু না। জি, আমি আসলে প্রসঙ্গটা প্রশ্নটা হচ্ছে অন্যখানে। হ্যাঁ, আমি প্রশ্নটা আরেকটা প্রশ্নটা হচ্ছে যুক্ত করে অন্যখানে। দিয়েছিলাম আওয়ামী লীগের ক্ষেত্রে, কারণ মাঝখানে খুব এখানে আওয়ামী আওয়ামী লীগ লীগের ফিরবে। ভালো খারাপ হওয়ার কিচ্ছু নাই। হুম। আওয়ামী লীগের ভালো অথবা খারাপ হওয়ার কিচ্ছু নাই। উনি সাধারণ পরিষদের সভাপতি হয়, আওয়ামী লীগের ভালো মন্দ কিছুই আসে যায় না। কিন্তু সাধারণ পরিষদের সভাপতির কারণে কি দেশগুলো আওয়ামী নানান লীগ রকম চলে আন্তর্জাতিক গিয়েছিল, আন্তর্জাতিক নাকি লবিং করে সাধারণ না? পরিষদের সভাপতির কারণে আওয়ামী লীগ ফিরতে পারছে না? কোনটা? দুইটার কোনোটাই না। কিন্তু জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রোল তো প্লে করে, যেমন ভলকার টুর তখন একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাদের সাথে একটা এইরকম একটা যোগাযোগ ছিল, এরকম আমরা তখন সময় শুনতে পেয়েছি। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, তার একটা মানে একটা গ্র্যাভিটি আছে তার পদের একটা, সেখানে মানে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিংকে তিনি ডিনাই করে দিতে পারেন এরকম একটা অবস্থানে তিনি আছেন কিনা, এই একটা প্রশ্ন যেমন আছে। আমি এগুলো প্রশ্নটা হচ্ছে শেষ করি, সাধারণ লোক ডাক্তার যে আব্দুল লতিফ মনে সাহেব মনে প্রশ্নটা অনেক শেষ কিছু করি, ভাবে না, তারপরের প্রশ্নের এগুলো হচ্ছে সেই প্রশ্নের লেজটা এই হচ্ছে এসব এরকম। চিন্তা ভিত্তিহীন। তারপরের প্রশ্নটা হচ্ছে এরকম, আবার এরকমও আছে যে তিনি যখন আসলে এইরকম পদে, তাকে গণতন্ত্রের কথা বলতে হবে, তাকে আসলে ইনক্লুসিভনেসের কথা বলতে হবে, ফলে একটা দলকে নিষিদ্ধ করার পক্ষেও তিনি খুব একটা, মানে এই প্রসঙ্গ যখন উচ্চারিত হবে, যে বা যদি উচ্চারিত হয় তাহলে আসলে সেখানে সেটি তিনি করতে পারবেন না, ফলে সেই একটা সুযোগ পেয়ে যাবে আওয়ামী লীগ। কোনটা আসলে, নাকি কোনোটাই ঠিক না? কোনোটাই না, কোনোটাই না। সাধারণ পরিষদের সভাপতিকে তার দেশ নিয়ে কেউ প্রশ্নই করে না। ওই দেশের সম্মানটা পায়, ওখানে যারা সভা করে সেই সভাগুলি উনি পরিচালনা করে, ওই সবার কার্যক্রম পরিচালনা করে, কিছু ফর্মাল দায়িত্ব পালন করে। এটা একটা সম্মানের জায়গা, একটা সম্মানের দেশ। এই রাজনীতির সাথে ওনার ওই তাহলে কি পোস্টের আমাদের কোনো সম্পর্ক। রাষ্ট্রপতির মতো, মানে কোনো কাজ নাই, কিছুই করতে পারবেন না? আমি বারবার এই প্রশ্ন না করে আপনি একটুখানি ইন্টারনেটে গিয়ে একটুখানি দেখে নেন যে সাধারণ পরিষদের সভাপতি কি করে। আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা আমাদের দেশে সাধারণ পরিষদের সভাপতির চাইতে অনেক বেশি। আমাদের দেশকে যদি জাতিসংঘ মনে করেন, তাহলে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, আচ্ছা, মনে হয় মানে এটা অনেকটা স্পষ্ট হচ্ছে যে তিনি আসলে সাধারণ পরিষদের সভাপতি কোনো দেশকে কোনো নির্দেশ দিতে পারে? সাধারণ না। পরিষদের সভাপতি কোনো দেশকে কোনো অনুরোধ করতে পারে? এগুলো কোনোটাই পারে না। উনি শুধু সভা পরিচালনা করে, ওইখানে মূল কাজটা করে যা কোথাও। ওগুলো সব করে মহাসচিব। মহাসচিব পদটা পাওয়ারফুল। আচ্ছা, তার মানে এইখানে হওয়ার, মানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়াতে জাস্ট একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, এতে আমাদের এটা কূটনৈতিক একটা সাফল্য খুব প্রেস্টিজিয়াস ভালোও ব্যাপার। হবে না, খুব। ওইখানে অনেক আলোচনা হবে, সেই আলোচনাগুলো উনি সভাপতিত্ব করবে, উনি মডারেট করবে। ওখানে যদি জুলফিকার আলী ভুট্টোর মতো কোনো বেয়াদব ঢুকে পড়ে, ঢুকে যে ওই যে কাগজপত্র ছিঁড়ে উড়াই দিয়ে বেরোয় গেছিল, ওই বেয়াদব গুলাকে কন্ট্রোল করবে, এগুলা করবে। পরিষদে অনেক ওয়াকআউট হয়, অনেক কিছু হয়, জাস্ট লাইক এ স্পিকার। আচ্ছা, আম, জি, মোটামুটি মোটামুটি স্পষ্ট হলাম একটু, মানে যেহেতু আওয়ামী লীগ প্রসঙ্গটা টানলাম, তাদের নির্বাচন, তারা উনি বলছে ভালো ইংরেজি জানে, হ্যাঁ। অন্তত হুমায়ুন রশিদের পরে আরেকজন ভালো ইংরেজি জানা লোক ওখানে গিয়েছেন। ফাইন। আমাদের বাংলাদেশ সম্পর্কে মানুষের অ্যাটলিস্ট এইটুক ধারণা হবে যে দেশে স্মার্ট লোকজন আছে। আচ্ছা, আহ, আওয়ামী লীগের কথা বলছিলাম। আওয়ামী লীগ বলছে যে তারা সব নির্বাচনের সামনে অংশগ্রহণ করবে। স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে ডাক্তার জাহিদকেও প্রশ্ন করা হচ্ছিল, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেও জিজ্ঞাসা করা হচ্ছিল। তিনি বলছেন যে সব, আসলে যেটি বোঝা যাচ্ছিল, তিনি আওয়ামী লীগের সবাই এখন সব নির্বাচনে অংশ নিতে পারবে, শুধু দলীয় স্লোগান বা দলীয় পরিচয় ব্যবহারটা করা যাবে না। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অবশ্য পারে নাই। এই নির্বাচন, সামনে নির্বাচনে পারবে বলে মনে করেন? পারলে আসলে তার প্রভাব কেমন হবে বলে আপনার মনে হয়, মানে আওয়ামী লীগ আওয়ামী নির্বাচন? লীগের পরিচয় দিয়ে তো তারা ইলেকশন করতে পারবে, এই কথা তো জাহিদ সাহেব না, বলেন না, নাই। বলে নাই, বলছে সেটা। আপন কালে কি আওয়ামী লীগ করেছেন বা অতি অতি সাম্প্রতিক কালে আওয়ামী লীগ করেছেন, এরা যদি একক পরিচয় দাঁড়ায়,
তো এইটাতে বাধা দেওয়ার কিছু আছে? কোনো বাধা দেওয়ার তো কিছু না। ওনারা তো আওয়ামী লীগ পরিচয় দাঁড়াচ্ছেন না, নৌকা মার্কা নিয়েও কিন্তু দাঁড়াচ্ছেন না। সুপ্রিম কোর্ট বার এটা তো যে নির্বাচনে কোনো কিন্তু নাগরিকের সেটা হয় দাঁড়াতে নাই। পারে। এটা আলাদা করে আওয়ামী লীগ আপনি ভাবছেন কেন? ওই লোকটা একদিন আওয়ামী লীগ করেছে, উনি কি গুপ্ত, আওয়ামী লীগের কত গুপ্ত সুপ্ত ছিল না? তারাও তো এখন বের হয়ে এসে ইলেকশন করলে বলবেন তারা আওয়ামী লীগ। মানে এই যুক্তিটাই সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু খাটে নাই। তখন শুধুমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থকগুলো তাদেরকে নির্বাচনই করতে দেওয়া হয় নাই। নির্বাচনে যে কোনো লোককে স্থানীয় সরকার নির্বাচন কেন, যে কোনো নির্বাচনে যে কোনো নাগরিক দাঁড়াতে পারে। দলের পরিচয় দাঁড়াতে পারবে কি পারবে না সেটা হচ্ছে প্রশ্ন। আওয়ামী লীগ তো তার দলের পরিচয় স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে না। কে আওয়ামী লীগ করতো সেই লোকটা যদি এসে নির্বাচনে দাঁড়ায়, তাকে বাধা তো সরকার কোন আইনে দিতেও পারবে না। উপায় নাই তো। মানে কিভাবে করতো দিবে? না, এখানে কোন যারা আইন করে আছে এরকম? করতো না, আপনি এমনকি কোনোদিন পদধারী আপনি নেতা কোনোদিন আওয়ামী লীগ করে থাকলে ইলেকশন করতে পারবেন না, এরকম কি কোনো আইন আছে? করে থাকলে তো না। নিষিদ্ধ আইন যেটা আছে সেখানে তো এটা লেখা নাই। না, ডাক্তার আব্দুল তুষার করে থাকলে তো না। ডাক্তার জাহেদকে এই প্রশ্নটাও করা হয়েছিল, যারা এখনো মানে পদবিধারী আছেন আওয়ামী লীগের, তারাও যদি আসলে আওয়ামী লীগের পরিচয় ছেড়ে তারা যদি এককভাবে নির্বাচন করেন করতে আওয়ামী পারবে। লীগের সেন্ট্রাল কমিটি এখানে নাই, বাকি কমিটি ঠিকই আছে। পদ প্রাপ্তি কি পদ ছিল ওই সময়? এই আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তাদের যে কাউন্সিল আবার ডিউ হয়ে গিয়েছে। কিন্তু কমিটি তো ভাঙে নাই। কাগজে কলমে এইসব পদের কোনো অস্তিত্ব নাই। জি, ঠিক একইভাবে আপনার সিপিইউ নাই, আপনি একটা কম্পিউটারের মধ্যে সিপিইউ নাই, হার্ড ড্রাইভের মধ্যে সফটওয়্যার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কি মানে? ওই সফটওয়্যারের পদ পদবি আছে? কম্পিউটারে সিপিইউ নাই, র্যাম নাই, কম্পিউটারে পাওয়ার সাপ্লাই নাই, কম্পিউটারে কতগুলো হার্ড ড্রাইভের মধ্যে কতগুলো সফটওয়্যার আছে, সেটা কি এখন কম্পিউটার? জি, ওরকম আওয়ামী লীগের নেতা নাই, উপনেতা নাই, সংসদের লোকজন নাই, এলাকার নেতারা নাই, আওয়ামী লীগের সংগঠন নাই, করার পারমিশন নাই। এখন কে কবে পদে ছিল সেই পদের জন্য যার কার্যক্রম স্থগিত আছে সে স্থগিত আছে। সে যদি একা এসে দাঁড়ায়, সে কি আওয়ামী লীগের পরিচয় দাঁড়াচ্ছে? সেটা তো দাঁড়াচ্ছে না। তো জাহিদ তো ঠিকই বলেছে। নিশ্চয়ই ঠিক বলেছেন, কিন্তু সেই ঠিকটা মানে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ক্ষেত্রে খাটে নাই। তাই নয় কি? সেখানে আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টের যে নির্বাচন হয়েছে বার নির্বাচন, সেখানে আওয়ামী লীগ সমর্থক বলে তাদেরকে নির্বাচনই করতে দেওয়া হয়নি, অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। ওই যে আওয়ামী লীগের নাম দিয়ে এসেছিল, না না, তখন আসলে হয়তো ওখানে দেয়নি, তো আমি মানে জানি। দলীয় পরিচয় নির্বাচনের সুযোগই নাই, দলীয় পরিচয় স্থানীয় এটাই নির্বাচন। তো বড় ব্যাপার। আপনি যদি মনে করেন যে আপনি নির্বাচন করবেন, ওরকম সংঘবদ্ধ হয়েছে, নির্বাচন করুক। জি, জি, দেখা যাক করুক, সেখানে কি হয় নিশ্চয়ই সেটাও দেখা যাবে। আপনি জাতীয় কে সরকারের কথা পারবে কে বলছিলেন। পারবে না এটা তো নির্ভর করে তার সাংগঠনিক শক্তির উপরে। সেই নিশ্চয়ই। শক্তি আছে নাকি? যদি থাকে তাহলে সেটা দেখাতে কেউ না করেনি। জি, নিশ্চয়ই। আহ, মানে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শোনেন, না করেছে। ঘোড়দৌড়ের মাঠে ছাগল দিয়ে দৌড় করিয়েছে, আর এখন সেটার ফলাফল ভোগ করছে। এটা দিয়ে তো কিছু করার নাই। ঘোড়াগুলো কি হয়েছে? ঘোড়ার জায়গায় ছাগল দিয়ে রাজনীতি করার ফলাফল পাবে না? আর ঘোড়াগুলো, ঘোড়াগুলো কি ছিল না, নাকি শুধু ছাগলই ছিল? ছাগলই ছিল, আর ঘোড়া ছিল না? ঘোড়াদের সম্মানিত ছিল না। ঘোড়ার সম্মান ছিল ওই দলে। মানে কিন্তু ঘোড়া ছিল কিনা? যার শক্তি আছে, সামর্থ্য আছে, যাদের শক্তি সামর্থ্য আছে, সেরকম লোকদের কোনো সম্মান ছিল? এখন কি মনে হয় যে তাদেরকে দিতে পারে এই ঘোড়দৌড়ের মাঠে ঘোড়া, নাকি এখনো ছাগলই দেওয়ার চিন্তা মনে হয়? আচ্ছা, আর একটু শেষের সরকার দিকে। চলেছে এক ব্যক্তির শাসনে, দল চলেছে এক ব্যক্তির শাসনে। চলুক, আল্লাহ তাদের মঙ্গল করুক। আচ্ছা, আপনি জাতীয় সরকার, আসিফ মাহমুদরা জাতীয় সরকারই তো চেয়েছিল বলছিলেন। জাতীয় সরকার তো বলেছিল মানে বিএনপিও বলেছিল যে ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার, সকলকে নিয়ে সরকার করা হবে, জাতীয় সরকারের কথা উঠেছিল। হলো কি সেটা? মানে শুধু বিএনপি সরকারই তো দেখা যাচ্ছে, হলো কি সর্বদলীয় বা জাতীয় সরকার করার মতো জাতীয় সরকার করার মতো পরিস্থিতি থাকে নাই। কেমনে করে করবে? জাতীয় সরকার কিভাবে হবে? করে নাই। এগুলোর উত্তর আপনি আমাকে যেসব প্রশ্ন করছেন, মনে হচ্ছে আমি বিএনপির নেতা। আমি তো বিএনপির নেতা না, আমি বিএনপি করি না, আমি বিএনপির রিপ্রেজেন্টেটিভ না, আমি আওয়ামী লীগেরও রিপ্রেজেন্টেটিভ না, আমি একটা সাধারণ নাগরিক। আপনি আমরা কেন এই অনুষ্ঠানে ডাকেন, এটাই তো আমার মাঝে মাঝে অবাক হই। কিন্তু আমার তো খুব মানে স্পষ্ট মনে হয় উত্তরটা, যে আপনি যেমন বললেন আওয়ামী লীগ ঘোড় দৌড়ের জায়গায় ছাগল দিয়ে দৌড় করিয়েছে, এই বিশ্লেষণটা আপনি যেমন করতে পারলেন, তেমনি এটাও নিশ্চয়ই বিশ্লেষণটা আপনি করতে পারেন যে জাতীয় সরকার বলে জাতীয় সরকার আওয়ামী করলো লীগের কিনা। অপরাধ গুলো তো আমি চোখের সামনে দেখেছি, আওয়ামী লীগের অন্যায় এখন গুলো তো কি আমি চোখ চোখের বন্ধ? সামনে দেখেছি। না, জাতীয় সরকার করবে বলেছে, পরিস্থিতি নাই তাই করে নাই। এইটা আর চুরি করা এক জিনিস, মানে কেমন পরিস্থিতি নাই? এইটা আর গুম খুন করা এক নিশ্চয়ই জিনিস, এক না, এক না। এইটা আর সাধারণ লোকের ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে গিয়ে
তার সঙ্গে ডিনার করা এক জিনিস। অবশ্যই না, সেগুলো বড় বড় অপরাধ। আপনি তাহলে অপরাধের কথা বলছেন, হ্যাঁ। তাইলে হ্যাঁ, কিন্তু তাহলে তাহলে আপনি বলেন, মানে আমি বলছি তাহলে আপনি বলেন, এটা ছিল আপনি তাদের এটার সাথে ওটা প্রতিশ্রুতি। মিলান কেন? মেলানোর ব্যাপার আপনি নয়। এটার সাথে ওটাকে মিলান কেন? আপনি আপনি এটার সাথে ওটার তুলনা করেন কেন? না না না, তুলনা করছি জাতীয় না সরকার ডাক্তার সংবিধানে আব্দুল আছে। তুষার। না না, আমি জাতীয় সরকার সংবিধানে আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? সংবিধান রক্ষা করার জন্য বড় বড় কথা বলে, আবার প্রশ্ন করার সময় বলে জাতীয় সরকার করে নাই কেন? জাতীয় সরকার সংবিধানে আছে না। না না, জাতীয় সরকার তো আওয়ামী লীগের প্রশ্ন না। জাতীয় আমরা সরকার জাতীয় কি সরকার জিনিস? প্রশ্নটা করছি। আপনি বলছেন আসিফ। জাতীয় সরকার জিনিসটা কি? এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো দল যে কোনো সময় বদলাতে পারে। তাহলে আওয়ামী এটা লীগও এরকম প্রতিশ্রুতির ভঙ্গ। 14 দল 15 আমি দল একটি বানিয়েছিল। নেওয়ার সময় মন্ত্রী বানাতো হাসানুল হক ইনুকে আর মেননকে, যাদের দলে 3 জন লোক সদস্য, একটা ড্রাইভার, হুম, একটা দারোয়ান, একটা নিজে। আওয়ামী লীগ এরকম তিন সদস্য বিশিষ্ট লোকজনকে মন্ত্রী বানায় নাই, বানিয়েছে। এইখানেও বানিয়েছে। জি, এখানেও বানিয়েছে বলছেন সেটাই, কিন্তু তাদের হ্যাঁ, মানে তো জাতীয় সরকার করার জন্য মানে শরিকদের এত এত শরিকদের অস্থিরতা কেন? জাতীয় সরকারে কে থাকতো? আসেন, আমি আপনাকে পাল্টা একটা প্রশ্ন করি। আপনি একটা জাতীয় সরকার তৈরি করে দেন, আমরা সেটা হাতে নিয়ে গিয়ে যাই যে এইটা আমি তো জাতীয় সরকার। প্রতিশ্রুতি বলেন দেই তো নাই। আমার তো জাতীয় প্রতিশ্রুতি সরকারে ছিল না। থাকার মতো কে কে আছে? এই যে মাঝখানে এই যে একটুখানি কথা শুনতে পেলাম না, তবে প্রতিশ্রুতি হ্যাঁ, মনে করেন আনু মোহাম্মদ স্যার। হ্যাঁ, আনু মোহাম্মদ স্যার মানে প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি ছিল প্রশ্ন। আপনি আগের অপরাধের ওনারা কথা প্রতিশ্রুতি বলছিলেন। দেয় নাই। ওনাদের ওনাদের ম্যানিফেস্টো হচ্ছে, একটা দল যখন রাজনীতি করে নির্বাচনের আগে যে ম্যানিফেস্টোটা দেয় ওইটা হচ্ছে তার প্রতিশ্রুতি। যেমন আওয়ামী লীগ বলেছিল প্রত্যেক ঘরে একটা চাকরি দিবে, বলেছিল না? সেটা দিতে পারে নাই। কিন্তু এরকম ম্যানিফেস্টোতে যেটা থাকবে ওইটা আপনি ধরতে পারবেন। ম্যানিফেস্টোতে জাতীয় সরকার ছিল ছিল তাহলে মাঠে যে বক্তব্যগুলো আছে সেগুলোকে আমরা একদমই ইগনোর করতে পারি, এগুলো কোনো কথা না আপনি তাদের। আগে ঠিক করে নেন, মাঠের বক্তৃতা সিরিয়াস নাকি ম্যানিফেস্টো সিরিয়াস, সংবিধান আমার তো সিরিয়াস দুটোই, নাকি আনু সবগুলোরই মোহাম্মদ সিরিয়াস স্যার মনে হয়। সিরিয়াস নাকি সলিমুল্লাহ খান সিরিয়াস নাকি আবুল বারাকাত স্যার সিরিয়াস, আপনি ঠিক করেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলে তো আমার সবই সিরিয়াস মনে হয়, তাই তো হবার কথা না। হ্যাঁ, এই জন্য আমি বলেছিলাম যে এরকম গুরু 3 লোকের কাছে এগুলো জিজ্ঞেস করতাম। না না, আপনি মোটেও সেটা বলতে পারেন না যে আপনি গুরুত্বহীন। আপনি প্রত্যেকটা কথা বিশ্লেষণ আমি করেন। রাজনীতি করি বলেন, আমি রাজনীতি করি, আমি জীবনে মন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, কোন সরকারের 2 পয়সার সুবিধা নিয়েছি আমি? একটা লোক এসে বলুক তো যে অমুক সরকার আমাকে এটা দিয়েছে। আমি হইলাম সত্যিকারের বাংলাদেশের সাধারণ নাগরিক, যে জীবনে কোনোদিন সরকারের কোনো সুবিধা নেয় নাই। চাকরি পাইছিল সরকারি ছাড়ে দিচ্ছে। এ কারণেই তো আপনি পর্যালোচনাটা করতে পারেন একটা নির্মোহ জায়গা থেকে, ফলে আপনাকে এই বারবার এই জন্য পারি, এই জি জন্য পারি, হ্যাঁ, জি এই জন্য পারি। হ্যাঁ, ঠিক। এজন্যই আপনাকে এই প্রশ্নগুলো করা, যেখান থেকে আপনি এই কোন বিশ্লেষণগুলো সরকারে কোনো বাবের দিতে বেটা নাই পারেন। বলতে পারবে যে আমার যোগ্যতার বাইরে আমাকে 1 কাপ বেশি চা খাওয়াইছে। জি, কোন ডাক্তার। সরকারের কেউ নাই। হ্যাঁ, তাহলে আসলে জাতীয় সরকারটা সেটা মুখের কথা ছিল, এটা আসলে প্রতিশ্রুতি ছিল না বা বাস্তবায়নযোগ্য ব্যাপার না। জাতীয় সরকার একটা ধারণা ছিল, যে ধারণার একটা অংশ বিএনপি বাস্তবায়িত করে দিচ্ছে। আপনি কেমনটা? দেখেন জুনায়েদ সাকি আছে হ্যাঁ ওইখানে, হ্যাঁ। ওইখানে নূর আছে, তাই না? হুম। ওইখানে রাশেদকে তারা নিয়ে নিয়েছে বিএনপির মধ্যে। তাহলে একটা কিন্তু অংশ সরকারে না, বাংলাদেশের সরকারে না। রাজনীতি তারা ওইখানে ঢুকে পড়েছে, তাই না? হুম। মানে একাধিক লোক মন্ত্রিত্ব পেয়েছে। এই দুজনকেই ঠিক। দুজনকেই হ্যাঁ, 50 আর জনের মন্ত্রিসভায় দুজনকেই। বাকি যারা জাতীয় সরকারে আসতে পারতো তারা বিরোধী দল করেছে। আচ্ছা। এইবার বলেন এর বাইরে আর জাতীয় সরকারে কে কে থাকতে পারতো? জি, আমি আসলে জানি না এর বাইরে কে কে থাকতে পারতো। তারা বলেছিলেন যারা মাঠে তাদের সাথে আন্দোলনে আছেন তারা জয়ী হোক বা পরাজিত হোক তারা আসলে সরকারের অংশ হবেন, এরকম একটা বক্তব্য তখন আমরা শুনেছিলাম। একটা লোক থাকতে পারতেন, মান্না ভাই থাকতে পারতেন। মান্না ভাইকে নেয় নাই। মান্না ভাইয়ের শরীর খারাপ, বয়স হয়েছে, হয়তো সেটা চিন্তা করেছে, অথবা যে কোনো কারণে থাকলে মান্না ভাই থাকতে পারতেন। এর বাইরে তো সকলকেই তারা নিয়ে নিচ্ছে। আচ্ছা, সকলকে নিয়ে নিল। অনেকেই আবার দেখলাম, মানে হ্যাঁ, আর পত্রিকায় কে দেখছিলাম। বাদ আছে? কে বলেন? জাতীয় পার্টি বাদ আছে। জাতীয় পার্টিকে তো তারা নিবে জাতীয় না, পার্টি এটা তো তো আন্দোলনে পরিষ্কার, ছিল তাই না, না? জাতীয় পার্টি তো আন্দোলনে ছিল না, নেবে কেন? তারা তো বলেছিল যারা হ্যাঁ, আন্দোলনের তো সাথে তাহলে আছে। আন্দোলনের পক্ষ কাকে বাদ দিয়েছে বলেন? জি, ওই পত্রিকায় দেখছিলাম যে অনেকে অভিযোগ করছেন ইসলামী একটি দল, তারা অভিযোগ করছেন যে এর পরিণতি ভুগতে হবে, মানে তাদের তাদের সাথে যা হয়েছে এরকমটা ইসলামী পড়ছিলাম। দলগুলো তো শুরুতেই বিরোধী দলের জোট তৈরি করেছিল। ইসলামী দলগুলো সবাই আলাদা করে গিয়ে বিরোধী দলীয় জোট তৈরি করেছিল। তো তারা নিশ্চয়ই জাতীয় সরকারে থাকতে চাইলে বিরোধী দলীয় জোট করতো না। ফলে আপনার মনে হচ্ছে জাতীয় সরকারের প্রতিশ্রুতিটা বাস্তবায়িত হয়েছে? জাতীয় সরকার কোনো দেশের জন্য ভালো না। জাতীয় সরকার হচ্ছে একটা ইমার্জেন্সি কেস।
জাতীয় সরকার হওয়া মোটেও ভালো না। তাহলে কেউ কোনো দায়িত্ব নেন। আমি ব্যক্তিগতভাবে জাতীয় সরকারের বিরোধী, জাতীয় সরকার হওয়া উচিত না। ভোট দিয়েছে একটা দলকে, সেই দল শাসন করবে, সেই দলের ভালো মন্দ বিচার হবে। আপনি জাতীয় সরকার করে সবার ঘাড়ে একটু একটু করে বোঝা দিয়ে দিবেন, এটা দরকার নাই তো কোনো। বরং একটা কনফিডেন্ট রাজনৈতিক দলের একক শাসন করা উচিত। আওয়ামী লীগেরও একক শাসন করা উচিত ছিল। তারা মুখে 14 দল করেছে, কিন্তু আলটিমেটলি তো তারা একক দলের শাসন তৈরি করেছিল। জি, একক দলের বা একক ব্যক্তির শাসকও বলা চলে হয়তো। হ্যাঁ, এবং এই 14 দল থেকেও যাদেরকে নিয়েছে তারা তারা উপযুক্ত লোক ছিল না, অনুপযুক্ত লোকজনকে নিয়েছে, নেওয়ার ফলেই তো এই অবস্থা হয়েছে। সেটা তো আমি বললাম যে ঘোড়ার বদলে ছাগল বেঁচেছে। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। অনেকগুলো বিষয় বিশ্লেষণ শুনলাম, আরও নিশ্চয়ই সামনে আপনাকে শোনার সুযোগ হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।